আপু আপনি মিউট করা। হ্যালো। আপনি মিউটেড। হ্যাঁ, ও আচ্ছা, আই এম সো আনমিউট সরি। করে। অ্যাকচুয়ালি আমার মিউট হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আজকের ওয়েবিনার হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ফর ব্যাচ 3। অ্যান্ড আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাব্বির হোসেন রশি ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ফর আ জার্মান রিটেল কোম্পানি। কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। ওয়েবিনারের শেষে আপনারা কোয়েশ্চেনস এর সুযোগ পাবেন, এন্ড ইন দ্য মিন ওয়াইল আপনারা ইদার হ্যান্ড রেইজ করুন অথবা আপনারা আপনাদের চ্যাট বক্সে হচ্ছে কোয়েশ্চেন্স গুলো লিখে নিন। আমরা চ্যাট বক্সেই কোয়েশ্চেন্স গুলো লিখব। থ্যাংক ইউ সো মাচ, এন্ড আইল বি গিভিং দ্য ফ্লোর টু সাব্বির হোসেন রশি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন তাদের ধন্যবাদ। সো আমি জানি না, আর ইন্টারেক্টিভ টিয়ার্স থেকে অনেকে ওই অ্যাড দেখে বা কোনোভাবে জেনে এই কোর্স সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে বা ডেটা অ্যানালিটিক্স সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে তারা হয়তো বা জয়েন করছেন। আর আমি যখন শেয়ার করেছিলাম পোস্টটা, আমার পরিচিত কয়েকজন জয়েন করেছেন, আমি অলরেডি দেখছি। তাদের ক্ষেত্রে আমি কিছু বলেছিলাম, আমি কিছু টেকনিক্যাল বিষয় দেখাবো। নর্মালি মাস্টার ক্লাসটা আমাদের হয় যে আমাদের যে আপকামিং কোর্সটা সেটা সম্বন্ধে কি কি থাকবে, কিভাবে আপনার ফুল লার্নিং জার্নিটা হবে সেটা এক্সপ্লেন করা, এখান থেকে আপনার আউটপুট কি হবে, এটা আপনার ক্যারিয়ার বিল্ড আপে কিভাবে হেল্প করবে, এবং এর বাইরেও কিছু ফ্রি রিসোর্সেস দেওয়া, যেন আপনি যদি নিজেও স্টাডি করতে চান বা আপনাদের এই যত কুয়েশন আছে এই এই ফিল্ড নিয়ে, যেখানে জব মার্কেট কেমন, রিমোট বা লোকাল মার্কেটের চাহিদা কেমন, বা আপনার কি দরকার এই ধরনের জব ল্যান্ড করার জন্য, সো ওই ইনফরমেশন গুলো আসলে প্রোভাইড করা। তারপরও আমি যেহেতু বলেছিলাম কিছু জিনিস আমি টেকনিক্যাল ডেমনস্ট্রেশন দিব, গুগল বিগকোয়েরি এবং পাওয়ার বিআই দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা আধুনিক মডার্ন ডাটা সায়েন্সে ডাটা অ্যানালিটিক্স ফিল্ডে, ডাটা সায়েন্স বলেন ডাটা অ্যানালিটিক্স ফিল্ডে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্লোটা কেমন হয় তার একটা টেকনিক্যাল সেশন মাধ্যমে সেই ধারণাটা দেওয়া। সো সেই বিষয়, সেই জায়গায় যাওয়ার আগে আমি প্রথমে, আমার কথা কি শোনা যাচ্ছে? অন্যরা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, আই থিঙ্ক কেউ যদি মনে করেন যে ইনসেক্টলি কোনো কিছু শোনা যাচ্ছে না অর সামথিং, আমার মনে হয় আপনার হলো আবার যদি রিজয়েন করেন, এ করে ক্যান্সেল করেন, তাহলে আই থিঙ্ক বেটার হয়। ইন দ্য মিন টাইম যেটা বললো, আপনাদের সব কোশ্চেনের আনসার দেওয়ার আমি চেষ্টা করবো শেষের দিকে যতক্ষণই লাগুক, যেহেতু আমরা একটু আর্লি শুরু করেছি। ইন দ্য মিন টাইম আমি যখন কথা বলছি বা প্রেজেন্টেশন দিচ্ছি তখন হয়তো বা সব প্রশ্ন তো আনসার করা যাবে না, তখন আপনারা চ্যাট বক্সে প্রশ্নগুলো লিখে রাখতে পারেন। তখন হলো আমার এখানে সাপোর্ট ইনস্ট্রাক্টর যে আছে সজীব, যে পাঠা হয়ে কাজ করছে বর্তমানে, সে এগুলোর রিপ্লাই দিবে। উম, আর আমি শেষের দিকে আপনাদের সরাসরি আপনারা আনমিউট করা হবে, আপনারা এখান থেকে কোশ্চেন করতে পারবেন, আপনাদের কোশ্চেনের আনসার গুলো দেওয়ার চেষ্টা করব। আর আমি যদি আমার নিজের পরিচয় দিয়ে শুরু করি, ওকে, আমরা একটু স্লাইডটা শেয়ার করে নিই। আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? এনিওয়ান ক্যান কনফার্ম? জি ভাইয়া। ওকে, ফাইন। সো আমি যদি আমার পরিচয় দিয়ে শুরু করি, আমি মোহাম্মদ সাব্বির হোসেন ভুইয়া, রসি, ডাক নাম রসি বলতে পারেন। আমি বর্তমানে জার্মান একটা রিটেল কোম্পানিতে, এটা ইউরোপে ওয়ান অফ দ্য লার্জেস্ট সার্কুলার রিটেল কোম্পানি বলে, সেখানে আমি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। আমার কাজ সেখানে অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান এবং বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট তাদের বিজনেসের ডিসিশন মেক করা, ডিসিশন মেকিং এ হেল্প করা, হুম, বিভিন্নভাবে গ্রোথে অপটিমাইজ করা, বা হলো প্রবলেম আইডেন্টিফাই করা, এই ধরনের থেকে অনেক ধরনের বিষয় আছে। এর পাশাপাশি আমি ইন্টারেক্টিভ কেয়ারসে, এটা হলো আমার থার্ড বেস, সাকসেসফুলি রান করছে। এর আগে আমি বাংলাদেশে দুটা ফিনটেক কোম্পানিতে ডাটা সায়েন্টিস্ট হিসেবে, টিম লিড হিসেবেও কাজ করেছি, এবং ইউকে বেসড একটা কোম্পানিতে সিনিয়র ডাটা অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছি এর আগে। সো আমি 2023 থেকে 22-এর শেষের দিক থেকে বলা যায় রিমোট জব বা ইউরোপিয়ান কোম্পানিগুলোতে কাজ করছি। সো ওইটার আলোকে আমি এর আগে লোকাল মার্কেটেও কাজ কাজ করেছি। লোকাল এবং গ্লোবাল মার্কেটের হিসাবে যে স্কিল গুলা রিকোয়ার্ড হয়, আমি যা বলবো তা আপনারা লিঙ্কডইন থেকে ভেরিফাইও করে নিতে পারবেন। আপনারা জব অ্যালার্ট নামের একটা পার্ট আছে, আপনারা যারা একটু কনসার্ন জানেন, ওখানে যদি আপনি অন করে রাখেন যে আপনি স্পেসিফিকলি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে চান, এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চান, সো এই পজিশন গুলোর জন্য ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট, তখন আপনার কি কি স্কিল সেট রিকোয়ার্ড হয়, হুম, তো এইগুলা কি কি দরকার হয়, কোন কোন মেথড, শুধু স্কিল না, পাইথন, মানে এগুলো টুলস,
না, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এক্সেল, পাওয়ার বিআই এগুলো হলো টুলস। টুলস জানলেই হবে নাকি এর বাইরেও কিছু জানতে হবে, তো সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আর বিস্তারিত তো আমাদের কোর্সে আমরা আলোচনা করি। আর আমার একটা ছোট্ট পরিচয় মাঝে, আমি আমার আসলে ক্যারিয়ার ঢাকাতে শুরু করা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে। সো আমি একাডেমি অ্যান্ড রিসার্চ থেকে ইভেনচুয়ালি আমি ফিনটেক, তারপর ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এই ফিল্ডে কাজ করছি। ওকে, এনাফ অফ মি। দেন আমি যদি আজকের সেশনের আউটলাইনটা নিয়ে একটা ব্রিফ ধারণা দেই। প্রথমে একটু আমাদের যে কোর্সটা আছে, কারণ আপনাদের অনেকের হয়তো এই বিষয়ে ইন্টারেস্ট আছে, বা না থাকলেও একটা জানা উচিত, যে জানতে পারেন যে আমাদের মডিউলটা, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব মডিউলের, আপনারা অ্যাক্সেস করতে পারেন, এই ফাইলটাও আপনাদের পেয়ে যাবেন ভিডিওর সাথে। তখন আপনারা নিজেরাই মডিউলটা দেখতে পারবেন, কাউকে দিয়ে ভেরিফাই করাতে পারবেন। ডাটা অ্যানালিস্ট হিসেবে কেরিয়ার করার জন্য, সে বিগিনার না, মিড লেভেল পর্যন্ত কাজ করার জন্য এই সিলেবাস এনাফ কিনা বা এই মডিউল এনাফ কিনা একটু আপনারা তখন ভেরিফাই করে নিয়েন। বা কেউ যদি পার্সোনালিও শিখতে চান, নিজে নিজে এই টপিকগুলো শিখলে মোর দেন এনাফ। দেন আমরা একটা কেস স্টাডিতে যাব, যে ডেটা অ্যানালিটিক্স এর একটা কেস স্টাডি, একটা প্রজেক্ট কিভাবে করা হয়। আমরা ডেটা, আমি চাইলে লোকাল এসকিউএল, যারা ডেটাবেস বা এসকিউএল নিয়ে জানেন তারা হয়তো বলতে পারবে, তারা অলরেডি জানেন যে এসকিউএল দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা এসকিউএল বা ডেটাবেসে কিভাবে কাজ করতে হয়, অথবা মাই এসকিউএল, পোস্টগ্রেস সম্বন্ধে। কিন্তু আধুনিক সময়ে মোস্ট অফ দা টাইম, আপনি অ্যাটলিস্ট যখন রিমোট জবের কথা চিন্তা করতেছেন, আপনাকে লোকাল কোনো ডেটাবেসে কাজ করতে হবে না। ইউজুয়ালি কাজ করতে হবে ক্লাউড ওয়্যার হাউস বা ডেটাবেসে। সেগুলো গুগল বিগ কোয়েরি হতে পারে, স্নোফ্লেক হতে পারে। সেখানে কিভাবে ডাটা রাখতে হয়, সেখানে কিভাবে স্কেল দিয়ে কোয়েরি করতে হয়, এবং পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করে সেগুলো নিয়ে কিভাবে ড্যাশবোর্ড বা রিপোর্ট অটোমেশন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখবো। হ্যাঁ, দেন আপনাদের জন্য আরো কিছু গাইডলাইন এবং ফ্রি রিসোর্স কিছু থাকবে, এবং আপনাদের কোশ্চেন এন্ড আনসারিং সেশন থাকবে। আশা করি একটা আইডিয়া হয়েছে। তো আমরা মুভ করি নেক্সট স্লাইডে। আহ প্রথম যেটা বললাম, 15-20 মিনিট হলো আমাদের কোর্স সম্বন্ধে একটু। আমাদের কোর্স যেটা আছে, ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ বা বিআই ক্যারিয়ার পাথ, এটা আমরা থার্ড বেচ, এখন আমরা ইয়ে করছি। সেকেন্ড ব্যাচের ক্লাস চলছে মাঝামাঝি, যেটা ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। তো আমাদের ক্যারিয়ার পাথে আমরা শুরু করি একদম মাইক্রোসফট এক্সেল দিয়ে, এবং স্ট্যাটিস্টিক্স এর বেসিক, এবং স্ট্যাটিস্টিক্স থিওরিটিক্যাল আমরা যেরকম পড়ে আসছি, আমি নিজে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে, ওই রকম না। সেটা বিজনেস ডেটা দিয়ে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল থিওরি মানে মেথোডোলজি গুলা এক্সেল দিয়ে অ্যাপ্লাই করতে হয়, এই পার্টটা আমরা দেখি। সেম কাজ আমরা আর দিয়েও দেখি, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও দেখি, এবং রিসার্চে কিভাবে আর ইউজ করা হয়, রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, এই পার্টও দেখি। তো আমরা শুরু করি এক্সেল এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে। দেন এক্সেল এবং পাওয়ার বিআই দুইটাই যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট, দুটার ইন্টিগ্রেশন সহজ, কাছাকাছি একই রকম অনেকটা, কিন্তু পাওয়ার বিআই আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়। তো আমরা এক্সেলের পরে পাওয়ার বিআই ইনডেপথ শিখি, সেখানে আমরা মেইনলি রিপোর্ট অটোমেশন শিখি, প্রজেক্ট বেসড লার্নিং। এবং আমি নিজে একজন মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েট। PL300 একটা এক্সাম আছে, যেটা পাস করা থাকলে অনেক জব পেতে অনেক জায়গায় সুবিধা হয়। গত বছর 10 মিনিট স্কুলের কিছু সার্কুলার ছিল, আরো কয়েকটা কোম্পানি ছিল আমার এক্স্যাক্টলি বাইরের, বিশেষ করে বিপিও কোম্পানিগুলা, ইনসাইট ইনফোটেক, এরকম আরো কয়েকটা মেবি ছিল, যারা হলো স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছিল যাদের PL300 এক্সামটা ক্লিয়ার আছে, তারা হলো প্রাধান্য পাবে। সো এই সংখ্যাটা খুবই কম। মানে এটার ফুল গাইডলাইন থাকে, এবং এটা মোটামুটি করতে বা যারা দিতে চান, তারা পাস করার মোটামুটি অ্যাসিউরেন্স পেতে পারেন, এবং ওই গাইডলাইন আমি প্রোভাইড করি সর্ট অফ। এবং দেন হলো আমরা যেহেতু ইউজুয়ালি রিয়েল লাইফে কাজ করার সময় এক্সেল থেকে ডেটা নিয়ে খুব কমই কাজ করা হয়, আমরা শেখার সময় হয়তো বা করতেছি। হ্যাঁ, অনেক অর্গানাইজেশন এক্সেলে কাজ করে, তাদের কাজগুলো পাওয়ার বিআই আর এক্সেল মিলিয়ে করা এনাফ। কিন্তু একটু বড় কোম্পানি হলে, বা যারা একটু ডেটা ড্রিভেন ডিসিশন বা ডেটা ড্রিভেন অর্গানাইজেশন, ফিনটেক, আইটি, ওরা তাদের সব ডেটাবেজে রাখে। বা আমরা যেমন বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করি না, এটা নিশ্চিত থাকতে পারেন তাদের ব্যাক এন্ডে একটা ডেটাবেস আছে। আপনি যা যা ইনপুট দিচ্ছেন সব ডেটা ওখানে। ফুডপান্ডায় চিন্তা করেন, ফুডপান্ডার ডেটা কোথায় রাখে? আপনার কিন্তু ধারণা এক্সেলে রাখা হয় না। আপনি যখন ইনপুট দিচ্ছেন এগুলো এগুলো, এটা অর্ডার করছেন, এটা প্রত্যেকটা ইনফরমেশন গিয়ে একটা ডেটাবেসে সেভ হয়। সেগুলো আমরা এসকিউএল এ লোকাল ভার্সনে যেমন মাই এসকিউএল এ শিখি, সেম ভাবে স্নোফ্লেক বা বিগ কোয়েরিতেও শিখি। সেটার আবার রেকর্ডেড ভিডিও আছে কিছু। আর বাই দা ওয়ে, আমরা 40টা লাইভ ক্লাস নেই সপ্তাহে 2 দিন করে, 20 সপ্তাহ 5 মাস।
এর ভিতরে আপনাদের টেকনিক্যাল বিষয় যেমন থাকে, আপনাদের ক্যারিয়ার বিল্ড আপে পোর্টফোলিও কিভাবে বিল্ড করতে হয়, সিভি কিভাবে বানাতে হয়, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ওখানে কিভাবে জবের জন্য চেষ্টা করতে হয়, এগুলোও থাকে। এবং পাইথন দিয়ে আমরা মেশিন লার্নিং এর সব কভার করি নাই, খুবই অল্প, যেগুলো না হলেই নয়, ডাটা অ্যানালিসিস জানতে হয়, ক্লাস্টারিং এর মতো বিষয় এবং রিগ্রেশনের মতো বিষয়গুলো আমরা কভার করি, এবং এবি টেস্টিং এর মতো বিষয় কভার করি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন ডাটা অ্যানালিস্টের জানতে হয়। সো বেসিক তো আছেই, বেসিক ভিজুয়ালাইজেশন বা এই বিষয়গুলো। ওকে, এই লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি এখানে যখন দিব, আপনারা ক্লিক করলে, এখানে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে আপনারা পুরো বেস 3 পুরো মডিউলটা পেয়ে যাবেন। মডিউলে কি আছে দেখেন, আমি যেমন বলছিলাম এক্সেল দিয়ে শুরু করি এবং এক্সেলের বেসিক থেকে ফাংশন থেকে শুরু করি যদিও, কিন্তু অ্যাডভান্স বিষয়গুলো যেমন ইন্টারভিউ গেলে আপনাকে যেগুলো ধরবে ভি লুকআপ, এক্স লুকআপ, এগুলো পারি কিনা, এগুলো যেমন আছে, পিভট টেবিল দিয়ে সামারাইজ করা, ফরম্যাটিং করা, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে শুরু করে ড্যাশবোর্ড বানানো। আমরা কিছুক্ষণ পরে দেখবো আমাদের স্টুডেন্টদেরই এমন এক্সিলেন্ট লেভেলের কিছু ড্যাশবোর্ড। আপনারা আউটকাম গুলা পড়বেন সব, যদি এটা দেখেন মনোযোগ দিয়ে 1 ঘন্টা সময় নিয়ে এটা দেখবেন, দেন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটুকু রিচ একটা মডিউল। বিষয়টা হলো, কিন্তু এটাতে জাম্প করার জন্য ওই রকম মাইন্ডসেট নিয়ে যে আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন টাইম দিতে পারবো, অ্যাটলিস্ট উইকেন্ড আমি টাইম দিতে পারবো, এতটুকু যদি টাইম দিতে পারেন 5 মাস বা 6 মাসের এই জার্নিতে আপনি বিগিনার না মিড লেভেল পর্যন্ত কাজ করার স্কিল সেট নিয়ে বের হবেন। দেন পাওয়ার বিআই এর দেখবেন একদম বেসিক থেকে আমরা শুরু করি, ডেটা লোড করা থেকে শুরু করে প্রথমে বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বিষয় আছে, এগুলো জানতো, ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল, এগুলো, তারপর ডেক্স শেখানো থেকে একদম অ্যাডভান্স ডেক্স পর্যন্ত কভার করা হয়। এআই টাইপের কিছু ভিজুয়াল আছে, এগুলোর খুব ইউজ হয়। তারপর এখান থেকে আমরা একটা না 2টা থেকে 3টা প্রজেক্ট আমরা দেখাই, যেগুলো ইন্ডাস্ট্রিতে খুবই প্রয়োজন সেই টাইপের। সো সর্ট অফ এখানে আমরা দেখেন 7 উইক মানে 14টা আমরা ক্লাস নিই এখানে। তো পাওয়ার বিআই আমরা এমন না যে 4টা 5টা ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি, অনেক ওয়ার্কশপ মতো। ওকে, আর দেন ডেটাবেজের যেমন ফান্ডামেন্টাল বিষয় থাকে, যেগুলো আপনার ভাইভাতে কোশ্চেন করা হয়, কোন ডেটাবেজের কনস্ট্যান্ট কি, হ্যাঁ, এসকিউএল ডেটাবেজ, নো এসকিউএল ডেটাবেজের মাঝে পার্থক্য কি থেকে শুরু করে অনেক কিছু, নর্মালাইজেশন, এটা যেমন ডেটাবেজ তৈরি করা থেকে শুরু করে ডেটাবেজ অ্যানালাইসিস করার, সবটাই আমরা খুব ইজিলি, এবং এসকিউএল খুব ইজি টু লার্ন একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ওইভাবেই শেখাই। এবং সিটি, যেটা সাবকোয়েরির সাথে সিটির পার্থক্য কি, কেন সাবকোয়েরি ইম্পর্টেন্ট, আমাদের দেশে যতগুলো টেক কোম্পানি হয় তারা যখন ইন্টারভিউ নেয় তাদের একটা কেস স্টাডি দেয় ইউজুয়ালি, বা টেকনিক্যাল টেস্ট নিলে নর্মালি এসকিউএল এর উপর নেয় ডেটা অ্যানালিস্ট পজিশন গুলোর জন্য। আর যদি কেস স্টাডি দেয় ইউজুয়ালি পাওয়ার বিআই এর উপর কেস স্টাডি থাকে, কখন র্যাঙ্ক মানে উইন্ডো ফাংশন গুলো ইউজ হয়, এগুলো কি, আরএফএম সেগমেন্টেশন কি, কাস্টমারদের মাঝে কিভাবে সেগমেন্ট করবো, এই বিষয়গুলো আমরা এখানে দেখি। কাস্টমারদের সেগমেন্ট করে আপনি কাস্টমাইজ ক্যাম্পেইন কিভাবে চালাবেন সেটা। ক্লাস শিডিউলটা আমি বলে দিচ্ছি, যে একদম টাইমটা, একজন বলছেন টাইম, ক্লাস শিডিউল বিষয়ে আপনারা এগুলো পড়েন, তাহলে আউটকাম গুলা কি আপনাদের এক্সপেক্ট করতে পারেন, প্রজেক্ট গুলো দেখেন, একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিনা এগুলো। এবং পাইথন দিয়ে যেটা বলেছিলাম, পাইথন প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জিনিসগুলো বেসিক যেমন থাকবে, যারা প্রোগ্রামিং এর কোনো দিনের কোনো বেসিক নেই তারা যেন একদম বেসিক থেকে আবার শুরু করতে পারে, বেসিক থাকবে এরকম কয়েকটা ক্লাস। দেন এগুলা দিয়ে হালকা ভিজুয়ালাইজেশন এবং এবি টেস্টিং এর মতো হাইপোথেসিস টেস্টিং, মানে কখন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলা খুব ভালোভাবে দেখানো হয়, যেটা আমরা শুধু থিওরিতে খাতা কলমে অনেক সময় করে আসছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো আমরা এখানে খুব ভালোভাবে দেখি। দেন আরো স্ট্যাটিস্টিক্যাল কিছু বিষয় থাকে, ডাটা ক্লিনিং এর পার্ট, আউটলায়ার, ডাটা ক্লিনিং, এই জিনিসগুলো থাকে, এটা দেখি। এবং এগুলা দিয়ে আমরা নর্মালি স্ট্যাটস মডেল লাইব্রেরি একটা আছে এবং সাইকিট লার্ন, দুইটা দিয়ে, এটা দিয়ে নর্মালি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে মেশিন লার্নিং এর কাজ করা যায়, রিগ্রেশন টাইপের, আরেকটা আছে সাইকিট লার্ন দিয়ে অন্যভাবে করা যায়, প্রিডিকশন বেস। দুইটা পার্থক্য কি এবং দুইটা ডেমনস্ট্রেশন দিয়ে থাকে। এন্ড দেন সব থেকে ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলোর মধ্যে একটা যেটা বেশি ইউজ হয়, ইয়েস, এটা কোর্স আউটলাইনটা, জাস্ট একটা আমরা ওভারভিউ নিয়ে কথা বলছিলাম। আর স্ট্যাটিস্টিক্স উইথ আরও থাকবে বেসিক থেকে শুরু করে। এখন আপনারা অনেকে বলছেন 5 মাসে এত কিছু কিভাবে possible? আসলে এসকিউএল, পাওয়ার বিআই, এক্সেল শেখার জন্য, মিড লেভেল পর্যন্ত শেখার জন্য 3 থেকে 4 মাসই এনাফ। আর 1 মাসে যেটা করা হয় জব প্রিপারেশনের জন্য রেডি, এবং মেইনলি পাইথন। আর এর আমরা খুব অল্প ক্লাস রাখি, বাকি ক্লাসগুলো রেকর্ডেড কন্টেন্ট আমি রেখেছি, আমি নিজে রেকর্ড করে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রায় আমরা 4 থেকে 5 ঘন্টা রেকর্ডেড কন্টেন্ট আছে। এবং লাইভ যে ক্লাসগুলো আমাদের আছে সেইগুলোও কিন্তু আমরা যে বিগ করে দেখছিলাম,
যে আমাদের যে ক্লাসগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা রেকর্ডিং প্রোভাইড করা হয়, কেউ যদি মিস করলেন তখন। যেমন এই ড্যাশবোর্ডটা এখন যে কারেন্ট ব্যাচের একজন স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সের স্টুডেন্ট, রিসেন্টলি সে গ্রাজুয়েট হয়েছে, সে এটা করেছে, তার বানানো ড্যাশবোর্ড। সো ওই বেসে যখন করতেছিল একজন থেকে আরেকজন ভালো কাজ করতেছিল, তাদের কিছু স্যাম্পল আমাদের ওয়েবসাইটে হয়তো বা রাখা হবে বা আছে। ডেঙ্গু পেশেন্টদের ঢাকার ভিতরে ডেঙ্গু পেশেন্টদের উপর একটা সার্ভে থেকে এই একটা ড্যাশবোর্ড, কত ক্লিন লুকিং। এটা কিন্তু এক্সেলে সিম্পলি করা। আমাদের এরকম পাওয়ার বিও এরকম বেশ কিছু নন সিএসি, সবারই একটা কমন কোয়েশ্চেন থাকবে, নন সিএসি ব্যাকগ্রাউন্ডের এরা কতটুকু। দেখেন, ডেটা অ্যানালিটিক্স এমন একটা স্কিল যেটা আপনি যে কোনো ফিল্ডে আপনি অ্যাপ্লাই করবেন। একজন আপনি মার্কেটিং এর স্টুডেন্ট, ফাইন্যান্সের স্টুডেন্ট, আপনি কিন্তু মার্কেটিং এ যারা আছে তাদের তো মার্কেটিং ক্যাম্পেইনের এফেক্টিভনেস দেখতে হয়। এটার জন্য তো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস দরকার। এই জায়গাগুলোতে কোহর্ট অ্যানালাইসিস এর মতো বিষয় দেওয়া দরকার, কনভার্সন রেট কি, এই বিষয়গুলো জানতে হয়, এইগুলো নিয়ে ডাটা নিয়ে কাজ করতে হয়। সেটা এক্সেল অথবা পাওয়ার বিআই হোক, যেটাই হোক। আপনাকে হয়তোবা যারা একদম টেকে কাজ করবেন না, একদম খুব ট্যাক সেভি না, প্রোগ্রামিং নিয়ে আপনার খুব বেশি ভয় আছে, তারা একটা ডাটা সায়েন্টিস্ট হতে পারবেন না, হওয়াটা খুব কঠিন, খুবই চ্যালেঞ্জিং বা কঠিন। কিন্তু ডেটা অ্যানালিস্ট হওয়া পসিবল, কারণ অনেক অর্গানাইজেশন শুধু এক্সেল এবং পাওয়ার বিআই দিয়ে তাদের অধিকাংশ কাজ করে, না এক্সেল দিয়ে বেশিরভাগ কাজ করে। সেখানে অন টপ অফ দ্যাট পাওয়ার বিআই যদি আপনি শিখেন, রিপোর্ট অটোমেশনের সুবিধা হয়, এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ হয়। এগুলো হয়তো আজকে আমি কিছু দেখাতে পারবো বিষয়গুলো, আপনার কাজ সহজ হয়ে যায় ইউজুয়ালি। আর এগুলা কিন্তু বেশিরভাগ সময় কোড কিন্তু খুব কম, লো কোড বলা হয়। আপনি যখন পাইথনে যাবেন তখন পুরোটাই কোড, আর যখন যাবেন পুরোটাই কোড। কিন্তু আপনি দেখবেন 80% ডাটা অ্যানালিটিক্স এর যে জবের যে সার্কুলার হয় সেখানে পাইথন আর অপশনাল রাখা হয়, অনেক জায়গায় উল্লেখই থাকে না। কিন্তু একজন ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনাকে খুব ভালো লেভেলে পাইথন জানতে হবে, শুধু পাইথন আরো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। সো এই বিষয়টা আর কি, যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যেমন আজকে আমি সারাদিন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ওদের পাওয়ার বিআই একটা ট্রেনিং দিয়ে আসলাম। কোন ডিপার্টমেন্টকে? অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সকে। ওনারাই আমাকে ইনভাইট করেছিলেন, যে ওনাদের ফ্যাকাল্টিরাও ছিলেন, ওনারাও ইম্পর্টেন্ট মনে করে, এটাকে ওনাদের কাজে লাগে মনে করে ওনারা পর্যন্ত শিখেছেন, পুরো ইয়েতে ছিলেন। ওকে। আর এআই বা এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্টে আমরা কোশ্চেনের আনসার দিব। ওকে, এরকম আমরা কিছু প্রজেক্ট আমাদের কোর্সে থাকে, এটা আমাদের স্টুডেন্টদেরই করা বিভিন্ন প্রজেক্ট, কয়েকটা প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলা এটা আমরা কোর্সে শিখিও, দেন স্টুডেন্টদের করতে দেই, তারা করে, নতুন কিছু প্রজেক্টও থাকে। এরপর আরো কিছু প্রজেক্ট আছে যেখানে যেটা উল্লেখ আছে এখানে, এগুলো একটু দেখে নিতে পারেন আমরা কি কি ধরনের কাজ করব কোর্সে। এর বাইরে যেটা কেরিয়ার গাইডলাইন হিসেবে যেটা থাকে আপনাদের, সিভিটা তৈরি করা এবং কিভাবে কভার লেটার তৈরি করতে হয় রিক্রুটার অ্যাট্রাক্ট করার জন্য, সেই বিষয়গুলা। তারপর ফ্রি একটা ওয়েবসাইট, নিজের পোর্টফোলিও, আপনি পারেন এটা ওইটা সিভিতে বললেন, বাট এটা প্রমাণ কি? প্রমাণ হলো পোর্টফোলিও, যেখানে একটা আপনি লিঙ্ক দিয়ে দিবেন, সিভিতেই লিঙ্ক দিয়ে রাখতে পারেন, অথবা কেউ একজন চাইলো তাকে সিভি না দিয়ে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আপনি তাকে একটা লিঙ্ক দিয়ে দিলেন, যেটাতে ক্লিক করা মাত্র সে হলো আপনার কাজগুলো, আপনার সিভি, সবকিছু দেখতে পারবে, লাইভ প্রজেক্ট গুলো দেখতে পারবে। ওইটা কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখিয়ে দিই। এবং সেখানে আমাদের এখানে যে প্রজেক্ট গুলো দেখছেন সেইগুলা করে এখানে রাখার ইয়ে করতে পারবেন। ওকে। এর বাইরে, ওকে আমি একটা স্লাইড মিস করছি আর কিছু। ওকে, আর এখানে কিছু রিসোর্স দেওয়া আছে, ওটা আগেই বলে নিই এক ইয়েতে। এগুলা যারা ফ্রিতে নিজেরা শিখতে চান এই চ্যানেলগুলো থেকে অনেকটা শিখতে পারবে, কিন্তু সেখানে কোয়েশ্চেন করার কোনো সুযোগ থাকবে না। সো ওটা ছাড়া যদি কমফোর্টেবল, যারা খুব এনথুজিয়াস্ট, তারা এইসব চ্যানেল ইউজ করে শিখতে পারবেন ডেফিনেটলি। এই চ্যানেলগুলো ইউটিউবের মানে কোনটা কিসের জন্য ভালো সবগুলো আমি বলে দিয়েছি। কিছু বই আছে, কিছু ব্লগ আছে, ব্লগ আপনাকে হেল্প করে অনেক। আর মনে করেন ইনস্ট্রাক্টর লেড যদি প্রোগ্রাম হয়, যেখানে আপনি একটা কোয়েশ্চেন করার সুযোগ আছে, প্রজেক্ট গুলা রিভিউ করানোর সুযোগ পাচ্ছেন, তখন দেন হলো আমাদের ইনস্টিটিউটে দেখতে পারেন। আর শিডিউলটা নিয়ে একবারে বলে দিই যে নর্মালি ক্লাস এটা জানুয়ারির 1 তারিখ বা তার কিছুদিন আগে থেকে শুরু হওয়ার কথা, আমি যতটুকু জানি। এন্ড এটা জানুয়ারির 1 তারিখ কি বার, হয়তো বা এটা চেঞ্জ হবে, একটা মিনিট। হ্যাঁ, ওয়েডনেসডে। হ্যাঁ, এটা হয়তো বুধবারে পড়ে গিয়েছে, তাহলে হয়তো 1 তারিখে হবে না, তাহলে হয়তো বা দেখা যাবে জানুয়ারি 3 তারিখে হবে, ফ্রাইডেতে। ওকে।
দেন হলো ক্লাস টাইম থাকে নর্মালি 9:30 থেকে 11টা, 11:15 পর্যন্ত, এবং এটা ফ্রাইডে অ্যান্ড টিউসডে। এবং অনেকে এটা যেন করা হয়েছে যারা অফিস করেন তারা যেন জয়েন করতে পারেন, বা এটা কোনো সমস্যা যেন না হয়। এবং যারা মিস করেন, রেকর্ডিংটা ওই দিন রাতে ইউজুয়ালি আপলোড হয়ে যায় ওয়েবসাইটে, যেটা আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকে। আর কিছু প্রি রেকর্ডেড কন্টেন্ট যারা যখন এনরোল করবেন আপনি কোর্সে, যেমন কোর্সের ক্লাস শুরু হতে তার এক মাস, তো এর আগে আপনি যেন ওই যে প্রত্যেকটা টপিকের উপর কিছু রেকর্ডেড ভিডিও আছে যেগুলো আপনার আইডিয়া ক্লিয়ার করার জন্য বেসিক, লাইভ আলাদা, লাইভ 40টা ক্লাস নেওয়া হবে, সেগুলো এখানে আপনাদের দেখানো হবে, এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর যে থাকবে সেও আপনাকে কিছু জায়গায় হেল্প করবে। ওকে, আর রেজিস্ট্রেশন লিংক এখানে পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করলে যে, বা এই রিলেটেড যত ডিসকাস মানে কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, এই বিষয়গুলো কোর্স এনরোল করার নিয়ে, কোর্স ফি, এই বিষয়গুলো নিয়ে আপনারা ইন্টারেক্টিভ কেয়ার্সে যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন। তবে আমি জানি 6,000 টাকা বা এখন কোর্স ফি, কিন্তু এখন হয়তো বা কিছু ছাড় ছাড় আছে, ডিসকাউন্ট আছে, বা এটা ওনারা ভালো বলতে পারবেন, এখানে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলেও বলতে পারবেন। এই হলো আমার হলো বিষয়গুলো নিয়ে কথা বলা। এখন যেটা আমি আপনাদের কুইশনে ব্যাক করব সবারই কিউ এর এখানে। সজীব যদি থেকে থাকো, সজীব সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের কোর্সের, আমি যে 2 দিন লাইভ ক্লাস নেই এর বাইরেও আমাদের বাকি 5 দিন প্রত্যেক দিন রাতে 8টা এবং 11টার সময় সাপোর্ট সেশন থাকে। ওই সময়টায় সজীব নিজে পাঠ হয়ে কাজ করছে। তো ও হলো এখানে সেশন নেয় প্রতিদিন 2টা করে, এবং সেই জায়গায় আপনি ক্লাসে, লাইভ ক্লাসে যেটা বুঝতে পারেন নাই, অথবা ক্লাসটা মিস করে পরে কিছু বুঝতে পারেন নাই, আপনার ইনস্টলেশন বা কোনো কিছুতে প্রবলেম হচ্ছে, আপনাকে সলভ করে দিবে। এটা বিষয়টা হলো আপনার চাওয়ার ব্যাপার, আপনি চাইলে সে সলভ করে দিবে। সময় দেওয়া হয়, আর আমাদের এক্সিস্টিং ব্যাচের স্টুডেন্টরাও এটা ভেরিফাই করতে পারবে। দেন এনাফ অফ দা টক অ্যাবাউট দ্য কোর্স। আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেন গুলোর আনসার করবো ইনশাল্লাহ একটা একটা করে। তার আগে আমরা অনেকে টেকনিক্যাল বিষয়গুলো দেখতে আসছেন, এবং যারা ডাটা অ্যানালিটিক্স এর প্রজেক্ট কেমন হয় তার একটা আইডিয়া নিতে আসছেন। সব সময় যে আজকে যে বিষয়টা দেখাবো সবসময় যে এরকম হয় এরকম না, এর থেকে সহজও হয়। আজকেরটা একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই না, ড্যাশবোর্ডটা খুব ইজি লেভেলের বিষয় থাকবে কিভাবে করতে হয়, কিন্তু নর্মালি আমরা অভ্যস্ত কি এক্সেলের একটা ডেটা নিয়ে, যারা কিছুটা ধারণা আছে ডেটা অ্যানালিটিক্স এর, সেটা নিয়ে পাওয়ার বিআই লোড করে অ্যানালাইসিস করা। তো আজকে আমরা একটু এসকিউএল দেখবো, ক্লাউড ডেটা ওয়্যার হাউস দেখবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? স্ক্রিনে বিগ কোয়েরির একটা স্ক্রিন দেখা যাচ্ছে, এটাকে কি বলতেছি? গুগল ক্লাউড এবং ওয়েলকাম টু বিগ কোয়েরি স্টুডিও, রাইট? এখানে আপনাদের বিগ কোয়েরি সম্বন্ধে কারো ধারণা আছে? চ্যাট বক্সে জানাতে পারেন। ওকে, মাহিয়ান আছে, মাহিয়ানকে আমি জানি। সো বিগকোয়েরি হলো, দেখেন লোকালি অনেকে অভ্যস্ত, মানে আমরা যখন এই যে বললাম না প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পিছনে একটা ডেটাবেস থাকে, মোবাইল অ্যাপ্লিকেশন হোক, ওয়েবসাইট হোক। সো আমরা যদি এখানে লিখি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, মাইএসকিউএল একটা লোকাল ডেটাবেস সর্ট অফ। ওকে, সো এখানে দেখবেন এখানে কিছু আমার ডেটা আছে, আমি কারেন্ট বেসে যাদেরকে শেখাচ্ছি তাদের জন্য। এখানে বিভিন্ন টেবিল আছে যেখানে ডেটা আছে, আমি যদি এখানে দেই, দেন হলো মনে করেন যে দেখেন এখানে আপনাকে ডেটা দেখাচ্ছে। ওকে, সো এরকম ডেটা থাকে, বিভিন্ন টেবিলে ভাগ করা থাকে, এক জায়গায় থাকে না, মাল্টিপল টেবিলে। সো এইটা কি ক্লাউড ইউজুয়ালি আপনি করবেন যখন, বেশিরভাগ সময় বাইরের কোম্পানিগুলো তারা হলো লোকাল ডেটাবেসের জায়গা, বা লোকাল আপনার অনেকগুলো ডেটাবেস আছে, অনেক সোর্সে ডেটা আছে, ওয়েবসাইটে ডেটা আছে, ডেটাবেসে ডেটা আছে, আপনার এক্সেলে কিছু ডেটা অ্যাড হয়, গুগল শিটে। সব ডেটা কি করা হয়, এটা অন্য একটা জায়গায় ক্লিন অবস্থায় রাখা হয়, এটাকে ইটিএল প্রসেস বলে। এক্সট্রাক্ট করে বিভিন্ন সোর্স থেকে, দেন ট্রান্সফর্ম করা হয়, দেন লোড করা হয়। এবং ডেটা অ্যানালিস্ট যারা আমি আপনি, বা ডেটা সায়েন্টিস্ট বা বিএ অ্যানালিস্ট, তারা কাজ করে এইখানে, হয় এই জায়গায় কাজ করে, বা এখান থেকে ডেটা আমরা পাওয়ার বিআই নিয়ে যাই। সো আমরা দেখি, যেমন আমরা এখানে অলরেডি আমি একটা টেবিল এখানে এখানে আমি অলরেডি রেখেছি। এখানে দেখবেন কিছু ডেটা আছে, আমরা যে ডেটাটা নিয়ে আজকে কাজ করব সেটা হলো হেলথ রেকর্ড। ইউএস এর কিছু হসপিটালের, নিউ ইয়র্কের মেবি স্টেটের হসপিটালের, যেখানে হিপ সার্জারি নর্মালি বিভিন্ন কারণে, এই সার্জারির ডাটা নিয়ে আমরা মানে একটা ডাটা।
এটা হলো ডেটা ক্যাম্পের একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে আমি যখন কোর্সটা করেছিলাম তাদের ওই প্রজেক্টটা ছিল। সো হেলথ কেয়ার কেন আমি দেখাচ্ছি, আমি তো অন্য কিছু দিয়েও দেখাতে পারতাম, হেলথ কেয়ার দেখাচ্ছি কারণ আমাদের দেশেও হেলথ কেয়ার ডেটা অ্যানালিটিক্স এর যে ইম্পর্টেন্স এটা দিন দিন পরিলক্ষিত হচ্ছে। ইউএসএ তে হেলথ কেয়ারের মার্কেট সব থেকে বেশি, সেখানে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিশিয়ানরা প্রচুর কাজ করতেছে। এখন আমাদের দেশ থেকেও হায়ার করতেছে তারা এখান থেকে কাজ। আমার স্টুডেন্টই আছে একজন হলো এখন এর আগে ইনসাইট ইন টেকনোলজির হয়ে বাইরের কোম্পানিগুলোর জন্য হেলথ কেয়ার রেকর্ড নিয়ে ডেটা অ্যানালিসিস কাজ করতো। সো এটা আমাদের দেশেও দিন দিন ইম্পর্টেন্স। ইভেন আমি হলো এই রিলেটেড পিওসি প্রজেক্ট বানাচ্ছি, ক্লায়েন্টদের সাথে কথা বলছি আমরা সেম সলিউশন দেওয়ার জন্য, পাওয়ার বিআই দিয়ে মেইনলি। সো এই ডাটাটা আমরা এখানে চাইলে কিভাবে এই ডাটাটা এখানে আসলো, এই ডাটাটা অরিজিনালি আমাকে যখন ওরা যখন আমাকে দিল বা ডেটা ক্যাম্পের যখন কোর্সটা করলাম, এটা তো আমার একটা ফাইল ছিল, জাস্ট এই ফাইলটা ছিল একটা এক্সেল ফাইল। তো আমি একটু জুম করি। সো এটা হলো পুরোটাই করার জন্য ওয়াই হলো প্রত্যেকটা ভাবে ক্লিক না করে কর্নারে দিলে সব সিলেক্ট হয়ে যায়, বাস। এন্ড দেন ফার্স্ট লাইনটা তো আমার যেহেতু কলাম হেডার, এটাতে আমরা ডেটা ভিউয়ে গিয়ে ফিল্টার করতে পারি। এটা হলো আমার ডেটা। আমি যদি এখানে আরেকটু ইয়ে করি, চাইলে এরকম করতে পারি, হেলথ কেয়ার এরিয়া গুলা কোনগুলা, হুম, সেন্ট্রাল নিউ ইয়র্ক বা এই সবগুলাই নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা, নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, লং আইল্যান্ড। দেন হসপিটাল কাউন্টি, কোন কাউন্টিতে পড়েছে, ওদের দেশের হলো কাউন্টি বলা হয় সিওতে। তারপরে যেই সার্টিফিকেটের আন্ডারে ওই হসপিটালটা অপারেশন কাজ করতেছে, যেমন এটা ফেসিলিটি নেম বলতে বলতেছে, আসলে অ্যাকচুয়ালি হসপিটাল নেম, যেখানে এই অপারেশন গুলা হয়। ডেটা সেটের উপরে লেখা আছে হসপিটাল ইনপেশেন্ট ডিসচার্জেস, মানে ডিসচার্জের ইনফরমেশন, টোটাল হিপ রিপ্লেসমেন্ট সর্ট অফ, হ্যাঁ। ওকে, দেন এখানে অনেকগুলো হসপিটাল আছে, মানে এক একটা জায়গায় অনেকগুলো হসপিটাল থাকতে পারে। দেন কোন প্রত্যেকটা পেশেন্টের, মানে প্রত্যেকটা রেকর্ড এখানে একজন ডিসচার্জের পেশেন্টের রেকর্ড। প্রত্যেক সময় ডেটা অ্যানালিসিস করতে গেলে প্রজেক্ট আগে ডেটাকে ভালোভাবে বুঝতে হয়। সো এখানে যদি দেখেন এখানে কোন কোন এজ গ্রুপে, সরাসরি তাদের এজ না রেখে এজ গ্রুপ রাখা হয়েছে, 0 থেকে 17 বছর, 18 থেকে 29 বছর, 30 থেকে 49 বছর। দেন অ্যাকচুয়ালি তারা কোন জিপ কোড, তাদের আসলে ঠিকানা রাখার জন্য জিপ কোড রাখা হয়েছে। তারা জেন্ডারটা রাখা হয়েছে মেল ফিমেল, হ্যাঁ। তারা কোন রেস, তাদের দেশে হোয়াইট নাকি মাল্টিরেশিয়াল বা আদার রেস, অথবা ব্ল্যাক আফ্রিকান আমেরিকান কিনা, ইথনিসিটি রাখা হয়েছে, হ্যাঁ। আমাদের দেশে হলে হয়তো ডাটার ক্ষেত্রে আপনি পাবেন রিলিজিয়ন পাবেন, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন পাবেন। লেংথ অফ স্টে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল হসপিটাল ডেটার জন্য, মানে কতদিন হসপিটালে থাকলো। ইউজুয়ালি যে বেশি থাকবে তার বিলটা বেশি আসবে, কম থাকবে কম আসবে। কিন্তু এইসব ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হয় কেন তার বেশি আসলো, কেন কম মানে বেশি দিন থাকলো, লেংথ অফ স্টে, কেন কম দিন থাকতে হলো, এগুলো মাঝে মাঝে দেখতে হয়। কোন ডিপার্টমেন্টে বেশি, যেমন আইসিইউ বা এগুলাতে যদি লেংথ অফ স্টে বেশি হয়, আপনি কিন্তু নতুন পেশেন্ট আসে কিন্তু ঘুরে যাবে, অকুপাইড থাকবে। তো এগুলোকে আমাকে হিসাব রাখতে হয়। এখানে সবগুলা এডমিশন দেখেন, এডমিশন গুলা কি ছিল, সবগুলা ইলেকটিভ। ইলেকটিভ মানে আগে থেকে ডেট ঠিক করে ওই দিন এসে ভর্তি হয়েছে, ইমার্জেন্সি পেশেন্ট কেউ না এখানে, যেহেতু অপারেশনের এখানে সব আগে থেকে এইভাবে এ করে আসা পেশেন্টদের ইনফরমেশন। সো ইভেন আর এখানে কি পেশেন্ট ডিসপোজিশন, মানে তারপরে পেশেন্টের চিকিৎসা হলো, অপারেশন হলো, তারপরে সে কি হোম অর সেলফ কেয়ার, অনেককে দিয়েছে, অনেককে আবার দিয়েছে হসপিটাল বেসড অ্যাপ্রুভড সুইং বেড। এইরকম এক একজনের এক এক ধরনের, কাউকে রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটি দিয়েছে। কত সালে এই ঘটনাটা ঘটেছে, ডায়াগনোসিসের একটা কোড আছে, বিভিন্ন নাম হয়, এটা কি ধরনের তাদেরকে ডায়াগনোসিস ছিল এখানে, হুম, সর্ট অফ, হ্যাঁ। ওকে, দেন এখানে মনে করেন যে এখানে আছে হলো এই প্রসিডিউর কোড, মানে তাদের উপর কি ধরনের অপারেশন হয়েছিল সবগুলা, এই অপারেশন গুলার নামগুলা হলো এই ধরনের, এবং কি ধরনের ড্রাগ দেওয়া হয়েছিল এগুলো সবগুলোর কোড আছে, আবার মেইন নামও আছে সবারই। অ্যাকচুয়ালি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটা, এটার জন্য যে ড্রাগ দেওয়া হয়েছিল, এখানে কয়েক ধরনের আছে। আমরা এখান থেকে আমাদের যেহেতু হিপস রিপ্লেসমেন্টের মেইনলি আমাদের মেইন ফোকাস পয়েন্ট, এবং বেশিরভাগ ডেটাও এখানে ওইটার, এখান থেকে আমরা সবগুলা নিব না। আমরা যখন অ্যানালাইসিস করব লাস্টে যেন এই যে আমরা এই ডাটাটা নিয়ে করব, হিপ রিপ্লেসমেন্ট, বা আমরা সব নিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। এটা হলো সিভিয়ারিটি কেমন ছিল, রোগীর ইলনেসের অবস্থা কি ছিল, মডারেট, মেজর, মাইনর না
এটার উপরে নর্মাল লেন্থ অফ স্টে নির্ভর করে। যদি এক্সট্রিম বাই ধরনের কেস হয় বা লেন্থ অফ স্টে বেশি হইতে পারে। তাদের রিস্ক কেমন ছিল অপারেশনের আগে, বুঝলাম। হুম। এই ধরনের তারপর তাদের অপারেশনটা কি ছিল, সার্জিক্যাল, সবারই দেখেন সার্জারি হয়েছে। আর লাস্টের দুইটা ভেরিয়েবল ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল ভেরিয়েবল যেটাকে আমরা বলি, তার টোটাল চার্জ কি এবং কস্ট কি। কেউ কি বলতে পারবেন এখানে যে চার্জ এবং কস্টের মাঝে এখানে পার্থক্যটা কি হতে পারে হসপিটাল রেকর্ডের কথা চিন্তা করে? এনিওয়ান? হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, বলতে পারেন আই থিঙ্ক। অ্যালাউ করতে হবে আমাকে? হোস্টদের কেউ আছে? জি ভাই, আনমিউট করার পারমিশন দেওয়া আছে। জি জি, প্লিজ আপনি আনমিউট করে কথা বলতে পারেন, বলেন। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। এইখানে টোটাল চার্জ আমার জানা মতো যেটা হচ্ছে যে আপনার উইদাউট ডিসকাউন্ট যে চার্জটা থাকে নরমালি, সেটা হচ্ছে টোটাল চার্জ। আর টোটাল কস্টিংটা হচ্ছে যেটা তাকে হয়তো বা একটা ডিসকাউন্ট দিতে পারে ওকে, সবগুলো শেষে, এই এই জায়গায় একটা অ্যামাউন্টটা। বলি। আচ্ছা আমি ওকে, বলি। চার্জ হলো পেশেন্টকে যেই টাকাটা পে করতে হবে, পেশেন্টের অ্যাকচুয়ালি বিল যেটা আসছে। হ্যাঁ। আর কস্ট হলো ওই হসপিটালের নিজস্ব কস্ট কত হয়েছে, মানে এই সার্ভিসটা দিতে তার দেখবেন সবসময় এই ভ্যালুটা কম। তার সার্ভিসটা দিতে কস্ট হয়েছে $17,000, $17,400, আর সে অ্যাকচুয়ালি পেশেন্টকে চার্জ করছে এত 35,681 বা সামথিং। কারণ প্রত্যেকেরই তো একটা প্রফিটের একটা ব্যাপার আছে, রাইট? সো এইটা হলো এটা তো এইরকম। আমি এটার পার্থক্যটা জানতাম না, আমি তখন চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেছি আমার এরকম একটা হসপিটাল ম্যানেজমেন্টের ডাটা, টোটাল চার্জ এবং টোটাল কস্ট আছে, দুটার মধ্যে ডিফারেন্স। সো তাই সে তখন আমাকে বললো এবং এটা মিনিংফুলি মনে হচ্ছে। সো যাই, কোনো যদি কনফিউশন থাকে, বাকিগুলো তো বোঝাই যায়, কোনো কনফিউশন থাকলে আমরা এরকম ইভেন চ্যাট জিপিটি কে আস্ক করতে পারি, সে আমাদের, হ্যাঁ, যে আমাদের হেল্প করবে। ওকে, এই ডাটাটা আই থিঙ্ক যে আমরা যখন এখানে ডাটা লোড করতেছি, এখানে নিউ টেবিল, আমরা এটা প্রথম থেকে দেখাবো, এটা এখানে রাখবো না, আমি প্রথম থেকে একদিন দেখাবো ক্রিয়েট টেবল। কারণ আমি একটু, ওকে ফাইন, এটা ফাইলটা আছে এক্সেল ফাইল, এক্সেল ফাইল আবার আপলোড করা যায় না। আমি একটা ইয়ে করছি। প্রথমে এই ডাটাটা আমরা বিগকোয়েরিতে নিয়ে যেতে চাই, আমি এটা পাওয়ার বিআই তে 1 মিনিটে লোড করতে পারবো এক্সেল ফাইল। ওকে, কিন্তু আমি এটা কাজটা করতেছি না, আমি একটু নিতে চাচ্ছি বিগকোয়েরিতে কিভাবে কাজ করতে হয়। বিগকোয়েরি কিন্তু ফ্রি, আপনাদের জন্য ফ্রি। বিগকোয়েরি আসবেন কিভাবে, লিখবেন যে গুগল ক্লাউড কনসোল, বা গুগলের তখন অনেক সার্ভিস আছে, ইভেন পাইথনের কোডগুলো আমাদের, ইভেন আমার কোম্পানিতে আমরা সবাই ইয়েতে করি, ভার্টেক্স এআই যেটা গুগলের আরেকটা সার্ভিস। কনসোলে যাবেন এবং আপনি কিন্তু প্রথমবার যখন যাবেন গুগল জিমেইল একটা অ্যাকাউন্ট দিয়ে, আপনার জন্য কিন্তু ফ্রি। আপনি তো জিমেইল আমরা অলওয়েজ সবসময় ঢুকতেছি, একটা ব্রাউজারে যখন ঢুকতেছে একটা ইওর আন্ডারই, তখন আপনাকে যেটা করতে হয় প্রথমবার একটা প্রজেক্ট আইডি বানিয়ে নিতে হয় বা প্রজেক্টের নেম দিতে হয়। এটা একটু নতুন করে নিতে হবে, আমার যেটা অলরেডি করা আছে এটাই শুধু নতুন। এটা 1 মিনিটে আপনার প্রথমেই আস্ক করবে, তো আপনি যে কোনো একটা নাম দেন। আমি যেমন টিউটোরিয়ালের জন্য এটা রেখেছি, টিউটোরিয়াল ডাটা হাইফেন ডাটা। হুম। সো এখানে যখন আপনি যাবেন, এগুলো সবগুলা গুগলের সার্ভিস, মেশিন লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কাজ করা হয় এটাতে। এটাতে সুবিধা কি ক্লাউডে, যেমন আপনি ডাটাকে নিয়ে কাজ করতেন, 500 জিবি ডাটা নিয়ে কাজ করতেন, আপনি লোকাল মেশিনে তো ধরবেই না এই ডাটা, বা এই ডাটা লোডই করতে নিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু ওখানে ওকে দিলে ও এটাকে আপনাকে রিসোর্স বাড়িয়ে দিবে, প্লাস ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং বলে স্পার্ক বা এগুলাকে আপনাকে এনাবল করে দিবে, ওইগুলো এনাবল করে কাজ করতে পারেন ইজিলি। এটা যেটা আপনার জন্য 24 ঘন্টা চলবে। আপনার না হলে আপনি যদি কোনো একটা কিছু রান করছেন, আপনার পিসি তো অলওয়েজ অন করে রাখতে হবে, আপনি চান যে প্রতিদিন এই জিনিসটা রাতে আপডেট হবে, তখন তো আপনার পিসি অন থাকতে হবে। কিন্তু ক্লাউডে করলে সেই চান্সটা থাকে না। তো আমরা যেটাতে ইন্টারেস্টেড, বিগকোয়েরি। বিগকোয়েরিতে যাব, বিগকোয়েরিতে যে কাজটা করতে হয়, প্রথমে একটা ডেটা সেট তৈরি করতে হয়। এটা তো আপনার প্রজেক্ট যেটার কথা বলছিলাম, টিউটোরিয়াল ডাটা। ডেটা সেট কিভাবে তৈরি করতে হয়, এটার ভিতরে আমি অলরেডি কিছু ডেটা সেট তৈরি করেছি, রাইট? দেখেন হেলথ কেয়ার নামের একটা ডেটা সেট, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিটের ক্ষেত্রে এখানে লেখে ডিলিট করতে হয়, এখন দেখেন নাই। আমাকে ডেটা সেট তৈরি করতে হয় প্রথমে। আপনি যেখানে আছে এগুলো নিয়ে কাজ করতে পারবেন, তবে আমরা নতুন একটা ডেটা সেট তৈরি করে সেটার আন্ডারে টেবিল করব। লোকাল ডেটাবেজে দেখালাম না, একটা ডেটাবেজ আন্ডারে মাল্টিপল টেবিল নেওয়া যায়,
ডেটা সেট আইডি যেমন আমি এখানে বলতেছি হেলথ কেয়ার। এটা হলো আমরা সিঙ্গেল একটা রিজিয়নে চালালে, বেশি রিজিয়নে চালালে কস্ট বেশি। ওকে, সো এখানে রিজিয়ন কোথায় দিতে চাই, আমি যদি দিই মুম্বাই, আমাদের আশেপাশে হলো মুম্বাই, সার্ভারটা যত কাছে হবে আমার অ্যানালাইসিস যত ডেটা তত দ্রুত পাবে। আপনার ক্লায়েন্ট যে দেশে, যেমন আমারটা হলো নেদারল্যান্ডে মেবি, কারণ ওদের জার্মানির কাছে বা এরকম কিছু। সো আপাতত এতটুকু করলেই আপনাকে ডেটা সেট ক্রিয়েট করা যাবে। সো ডেটা সেট ক্রিয়েট হলে দেখেন হেলথ কেয়ার, কিন্তু এটার ভিতরে কোনো টেবিল আছে? টেবিল নাই, কিন্তু কিছু নাই। আপনি যদি এটা ক্লিক করেন, এটা ডিটেলস গুলো দেখাবে আপনাকে, কবে ক্রিয়েট হয়েছে বা কিছু। ওকে, আমরা কিন্তু ফ্রি রিসোর্স দিয়ে করছি, কিন্তু ইউজুয়ালি আপনি শেখার জন্য এগুলা ভালো, কিন্তু দেন যখন আপনি কোম্পানির হয়ে কাজ করেন আপনাকে এগুলা তাদের অ্যাকাউন্ট থাকবে, কেনার অ্যাকাউন্ট থাকবে, এই যে দেখেন এভাবে আপগ্রেড করা যায়, কোম্পানি দিয়ে দিবে। আপনি জাস্ট আপনি লগ ইন করবেন কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে, বাস আপনি সব অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা সব থেকে সহজ। ওকে, ওকে, দেন আমরা এটা টেবিল করতে চাই। তো টেবিল করতে গেলে প্রথমত আমরা ক্রিয়েট টেবিল অপশন দেবো, এটা 3টা ডটের মধ্যে ক্লিক করে ক্রিয়েট টেবিল। এগুলো কিন্তু আপনাদের জিমেল দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন, এই জন্য আমি এটা দেখাচ্ছি। সো আমি কি করতে চাই, বিভিন্ন জায়গা থেকে ডেটা এখানে আপলোড করা যায়, কিন্তু আপলোড করতে গেলে ফাইলটা সিএসভি টাইপ কিছু হইতে হয়। তা আমাদেরটা তো সিএসভি ফাইল না, আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতে দেখাচ্ছিলাম যে ও এটা কি কমার্স পেপার সিএসভি ফাইলই? হ্যাঁ, না, মাইক্রোসফট এটা এক্সেল ফাইল। এই দেখেন এটা এক্সেল ফাইল। সো এটা দিয়ে তো আমি করতে পারতেছি না। তো এটার জন্য আমি কি করেছি, এটা আরেকটা ভালো ওয়ে, লোকাল ফাইল আপনি যদি সিএসভি ফাইল থাকে ইজিলি আপলোড করে এটা কাজ করতে পারেন, সহজ। তো না হলেও কোনো সমস্যা নেই, আমি আপলোডের জায়গায় আমি দিব ড্রাইভ, না আপনি গুগল ড্রাইভে যদি এই ফাইলটা কোথাও রাখেন সেটা লিঙ্কটা দিয়ে দিলে হবে। তো আমি এই ফাইলটাকে কি করেছিলাম, যে আমি গুগল ড্রাইভে রেখেছিলাম। যে হেলথ কেয়ার ফাইলটার ভিতরে আমি এই ফাইলটা রেখেছিলাম। ওকে, তো এটা যেটা এখানে যেটা, এটা যদি আপনি ওপেন করেন এটাও কিন্তু, আচ্ছা এটা কি আমাদের ফাইলটাকে সিএসভি ফাইলই, সরি আমি এক্সটেনশন সহ একটু দেখি, না হলে কোনো সমস্যা নেই। ডিটেলসে এক্সটেনশন সহ দেয় কোথায়? ভাই শো এর ওইখান থেকে ডিটেলস অপশন ছিল। না, অপশন না, এখানে আবার এক্সটেনশনটা আমি সহ দেখাতে চাচ্ছিলাম, একটা মিনিট জাস্ট হলো। ভাই শো মোর আহ, করেন, ওইখানে শো মোর অপশন উম, এখানে প্রপার্টিজ আছে, চলে গেল। না আই থিঙ্ক এটাতে না, তার সমস্যা নেই, আমি একটু দেখতেছি। না, এটা সিএসভি ফাইল, সরি আমি একটু ফাইল টাইপ যেটা এটা বলতেছে যে এক্সেলের মাঝে লাস্টে দেখেন ডট এক্সটেনশনের সিএসভি আছে, মাই ব্যাড। থাকলে কোনো সমস্যা নেই, আপনি এখানে যদি ফাইলটা এখানে রেখে, যদি আমরা দেখেন এখানে রেখেছিলাম, তো এটাকে যদি আপনি সামহাও আপনি চান যে ওকে ওপেন উইথ গুগল শিট থেকেও যেটা নেওয়া যায়, আমরা এটা ফাঁকে দেখে ফেলি। জাস্ট এক মিনিট। ক্লাসের বিষয়গুলো হলো একটা ডেটা, আপনি হলো পাওয়ার বি, আমরা তো একটা ড্যাশবোর্ড দেখবো, আমি রিয়েল লাইফে ডেটা অ্যানালিস্টদের কি করতে হয় সেটা দেখানোর জন্য। আপনার এক্সেল ফাইল থেকে কাজ করা হয় খুবই কমই, বেশিরভাগ সময় ডেটা ওয়্যার হাউস বা ডেটাবেজে রেখে, কিন্তু ডেটাবেজে তো আপনার ডেটা নিতে হবে, কিভাবে নিবেন সেটা প্রথমত দেখানো, দেন হলো পাওয়ার বিআই কানেক্ট করে আমরা একটা সুন্দর ড্যাশবোর্ড বানাবো। আমি আপনাদের ওভারভিউটা দেখাই, যারা একটু, এখানে আমি এটা যেটা তৈরি করেছিলাম যখন প্রজেক্ট করি, দেখেন এখানে ক্লিক করলে এটা সুন্দর, কতটা মানে কতজন, টোটাল হসপিটাল কয়টা, টোটাল সার্জন কয়টা ছিল, গড়ে একজন পেশেন্ট কতদিন ছিল, 2.65 দিন, টোটাল ডিসচার্জেস কতজন, 26,000 পেশেন্টের ডেটা, এটা ডিসচার্জ রেকর্ড। ওকে, এবং এটার মজার ব্যাপার হলো আপনি যদি কোনো সেন্ট্রাল নিউ ইয়র্ক যদি দেখতে চান, এটার জন্য আপনার পুরোটা আপডেট হয়ে যাচ্ছে। হুম, সব আপডেট হচ্ছে এটা। এগুলা হলো টপ 15 হসপিটালের ইনফরমেশন, তাদের টোটাল কতজন করে ডিসচার্জ, যেমন এটার উপরে যখন রাখতেছেন দেখতেছেন ওকে এই হসপিটালে, হসপিটাল ফর স্পেশাল সার্জারি, এটাতে 4,515 জন হলো ডিসচার্জ হয়েছিল। টোটাল সার্জন কয়টা? 40টা, 40 জন, সরি 40 জন সার্জন ছিল।
এই জায়গায় তাদের এভারেজ লেংথ অফ স্টে রোগীর কোনটা দেখতেছি যে এদিকের যে হসপিটালগুলো এগুলোতে লেংথ অফ স্টে বেশি, এটা অনেক সময় নেগেটিভ ইন্ডিকেটর হতে পারে, কিন্তু আপনার সব থেকে বেশি মানুষ যায় হসপিটাল কোনগুলো এগুলা। আবার লেংথ অফ স্টে, এরপরে যদি আপনি চান কস্ট কম্পেয়ার করতে যান, যদি কস্টের ক্ষেত্রে আছে যে কোন হসপিটাল গুলোতে আপনার কস্ট বেশি হয়। যেমন এখানে দেখেন নিউ ইয়র্ক এই হসপিটালটাতে প্রায় 85,000 কে মানে এভারেজ কস্ট একজন রোগীর জন্য, 84,600 $1 খরচ হয় একজন রোগীর জন্য, এটাতে হলো এর বেশি। আবার সব থেকে কম টাকায় আপনি কোথায় অপারেশন করাতে পারেন, এই জায়গায় হলো দেখেন এই হসপিটাল, এই 3টা হসপিটালে এই ধরনের। এখন আপনি চিন্তা করতে পারেন যে এআই টুলস এর ইউজ কি। এআই টুলস এর ইউজ হলো সে আপনাকে এই জায়গায় বলে দিচ্ছে আপনার কখন এভারেজ কস্টটা বেশি হয়, আপনার এভারেজ কস্টটা ইনক্রিজ করে এখানে বলতেছেন। সে যখন বলতেছে যখন সিভিয়ারিটি অফ ইলনেস আমরা একটা বলছিলাম না, কারো যদি এক্সট্রিম সিচুয়েশন হয় অসুস্থতার দিক দিয়ে পেশেন্টদের, তাহলে তার কস্টটা এভারেজ কস্টটা 37,024 পর্যন্ত বেড়ে যায়। সো হেলথ সার্ভিস এরিয়া যদি নিউ ইয়র্ক সিটি থাকে দেখেন $13,000 অটোমেটিক বেড়ে যায়, মানে সিটি ও এরিয়াগুলোতে স্বাভাবিকভাবে বেশি আমরা জানি, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু ইজি না, মেশিন লার্নিং করে কোড করে পাইথনে বেশ টাফ। সো এখানে যেটা আপনাকে খুব সহজে ও বলে দিচ্ছে। এখানে যেটা দেখতেছেন লেংথ অফ স্টে কোনটার জন্য বাড়ে। সো পরে হলো আমরা যদি হসপিটালের প্রোফাইল দেখি, ওকে এখানে হলো যদি দেখি যে কোন হসপিটালে কি অবস্থা, আপনি যে কোনো একটা হসপিটালে ক্লিক করেন ওই হসপিটালের ফুল প্রোফাইল দেখতে পারতেছেন, তার এভারেজ লেংথ অফ স্টে কত। অন্যদের হলো গড়ে হলো 6 এত, ওই হসপিটালের হলো 3.9। ওকে মেল এবং ফিমেল রেশিওটা কত পেশেন্টদের, পার ডিসচার্জে কস্ট কেমন ছিল, এরকম টোটাল ডিসচার্জ রিস্ক অফ বিভিন্ন গ্রুপে মাইনর মেজর মডারেট রিস্ক যে মডারেলিটি ছিল সেই গ্রুপের মধ্যে পেশেন্ট কতজন ছিল। আপনি চাইলে আরেকটা দেখতে পারেন, এটার জন্য দেখতে পারেন। So, এটা হলো একটা বেসিক টাইপের ড্যাশবোর্ড, কিন্তু এটা কি এমনি এমনি চলে আসে? আপনি চাইলে এই ডাটাটাকে আমরা চাইলে একটা ডাটা এক্সেল ওয়ার্কবুক থেকে ওইটা লোড করেও আমরা কাজ করতে পারতাম না সিএসভি থেকে, কিন্তু আমরা একটু মডার্ন টেকনোলজি, আপনাতে একদিনে তো সব শিখে যেতে পারবেন না। আপনাদের সেশনটা নেওয়া হলো আইডিয়া নেওয়া, কারণ আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে ঢুকবেন যখন কাজ করতে, তখন যেন হুট করে মানে আকাশ থেকে না পড়েন। তো আইডিয়া থাকলে তখন হলো এটা নিয়ে শিখতে পারবেন, আপনি একাও চাইলে শিখতে পারবেন। সো এখন কি ক্লিয়ার মোটামুটি আজকে আমরা কি টপিক নিয়ে কাজ করছি এবং কেন করতে চাচ্ছি? ক্লিয়ার না থাকলে আমি আবার বলতে পারি। ক্লিয়ার ভাই, এনিওয়ান? ওকে ক্লিয়ার আছে। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। তো এটা আমরা ইয়ে করতেছি যে এটা লাগবে এমন না। সো ফাইন। সো এই ডাটাটাকে এখন যেটা হলো দেখেন, এটা কিন্তু একটা গুগল শিট হয়ে গেল, রাইট? আমরা কিন্তু এইটাকেও আমরা ইয়ে করতে পারি, লোড করতে পারি। যেমন আমি যদি এটাকে জাস্ট হলো ভিউ অ্যাক্সেস দেই, আই থিংক না আমার তো লিঙ্ক, সমস্যা নেই। এই লিঙ্কটাকে আমি একটু কপি করলাম, হ্যাঁ, গুগল শিট থেকে কিভাবে এখানে লোড করা যাবে দেখানোর জন্য। সো আমি ড্রাইভ লিঙ্ক দিলাম, তাহলে ইউআরএল বলতেছেন আমাকে, দেখেন আমি ইউআরএলটা দিলাম, আর কিছু না। ফাইল ফরম্যাট হলো গুগল শিট, গুগল শিট থেকে রিড করতেছি। শিট রেঞ্জের কথা কিছু বললাম না, শিট রেঞ্জ সে অটোমেটিক দেখে চিনে নিতে পারে কিনা। টেবিলের নাম কি দিব? টেবিলের নাম আমাদের কি ছিল, এটা হসপিটাল ইমপেশেন্ট, আমি একটা নাম দেই হসপিটাল ডিসচার্জ রেকর্ডস। হসপিটাল ডিসচার্জ রেকর্ডস। সো এটা মাঝে নিচ্ছে না কেন, ও আন্ডারস্কোর নেয় না, ও হলো হাইফেন দিলে হাইফেন নেই, গুগল বিগকোয়েরি সিস্টেম এরকম। সো এখানে যদি আমাকে বলতেছে স্কিমাটা যদি অটো ডিটেক্ট বলতে কোনটা কোন টাইপের ডেটা, কোনটা টেক্সট ভ্যালু, কোনটা ডেট, ও যেন চিনতে পারে, এই জন্য অটো ডিটেক্ট স্কিমা আমি দিয়েছি, না হলে নিজে ডিফাইন করে দিতে হবে। অ্যাডভান্স অপশনে গিয়ে একটা জিনিস করতে হবে আপনাদের, জাস্ট এ মিনিট। রাউন্ডিং মেথড একটা হলো স্কিপ, এটাতে দিতে হবে। দেখেন আপনার এটা কি প্রথম লাইনটা কি সে রেকর্ড নাকি ভেরিয়েবলের নাম? নিশ্চয়ই ভেরিয়েবল বা কলামের নাম ফার্স্ট রোটা। তো এটাকে কি আপনি রেকর্ড হিসেবে অ্যাড করতে চান? রেকর্ড তো এটা পেশেন্টের রেকর্ড তো এগুলা, রাইট? 2 নাম্বার রো থেকে যেগুলো আছে। তো এই জায়গায় আমরা এই জন্য আমরা চাই যে প্রথম রোটা তুমি স্কিপ করো, দেন যদি আমি দেই টেবিল দেই ক্রিয়েট টেবল, দেন এটা তৈরি হয়ে যায়।
এটা কিন্তু লোকাল থেকে আরো সহজে করতে পারতেন, যা সিএসভি টা আপলোড করে দিলেও হতো। কিন্তু এটা গুড প্র্যাকটিস, কারণ অনেক সময় আপনি যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, আপনার মার্কেটিং, অ্যাটলিস্ট আমার কাজে আমি দেখি, আমার কোম্পানিতে দেখি, মার্কেটিং বা বিভিন্ন টিম কি করে বিভিন্ন ধরনের মার্কেটিং ক্যাম্পেইন বা এটা ওটা ডেটা দেয়, দিলে সেটা তারা গুগল শিটে শেয়ার করে, তাহলে রেকর্ড থাকে, ওখানে আবার মাঝে মাঝে চেঞ্জ করে, তো ওখানে চেঞ্জ করলে আবার আমরা যেন এখানে আবার এটা আবার চেঞ্জ করতে পারি, ওই একটা হিসাব থাকে। তো দেখেন অটোমেটিক এই ডাটাটা আপনার তৈরি হয়ে গিয়েছে। এখানে যদি এটাতে কি কি ডেটা ইনফরমেশন দেখেন, সোর্স কোথা থেকে আসছে, এটা আমরা একটু কোয়েরি করে দেখি এসকিউএল এ কিভাবে কাজ করে। তো কোয়েরি অপশনে যাবেন, ইন নিউ ট্যাব, আমরা নতুন একটা ট্যাবে দেখেন বাই ডিফল্ট আপনাকে ও কিছু বলতেছে, সিলেক্ট অল ফ্রম, মানে সিলেক্ট কিছু বলি নাই, অল বলতে আমি একটু জুম করব, এটা বেশি জুম হয়ে গিয়েছে, আশা করি দেখা যাচ্ছে, আমি এটাকে দরকার পড়লে আমি হাইড করে দিই। ওকে, ও বলতেছে প্রথম আমি ওই রেকর্ডটা, ওই শুধু আমি টেবিলের নামটা আমি কপি করে নিচ্ছি, আর কিছু না, আমি সব প্রথম থেকে লিখতেছি। হ্যাঁ, সিলেক্ট, এসকিউএল এর কোয়েরি শুরু হয় সিলেক্ট দিয়ে। আমি দেখেন এটা অনেকটা ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ কেন বলতেছিলাম, আমি বলতেছি যে ওকে তুমি আমাকে কিছু দাও, কি দাও এখনো বলতেছি না, আমি এটা দিয়ে বলতেছি যে আমাকে সব কলাম দাও, আমার তো অনেকগুলা কলাম ছিল বা ভেরিয়েবল ছিল, ফ্রম কোথা থেকে দিব, নেক্সট কোশ্চেনটা স্বাভাবিকভাবে, অনেকগুলো আমার টেবিল আছে, এখানে অনেকগুলো ডেটা সেট আছে, আমি কোনটা থেকে দিব, ই কমার্স থেকে দিব না স্যাম্পল থেকে দিব, হসপিটাল এটা থেকে দিব। তখন আমি ওকে বলতেছি ওকে তুমি আমার যে ডেটা সেট আছে হেলথ কেয়ার, যেমন আমি যদি এভাবে লেখিও যদি সমস্যা হবে না, হেলথ কেয়ার ডট, এটার ভিতরে যে এখানে একটা টেবিল আছে হসপিটাল ডিসচার্জ রেকর্ড, ইউজুয়ালি সাজেশন দেয়, দেখেন সাজেশন দিয়েছে, এটার থেকে আমাকে ডাটা দাও। বাই একটা কমন কনভেনশন হলো লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করা, এটা বোঝাচ্ছে এন্ড অফ লাইন। এটা পুরোটাকে সিলেক্ট করে আপনি যদি এন্টার দেন, আপনাকে সবগুলা রেকর্ড দেখাবে, আমাদের 9000 কতটা রেকর্ড ছিল। এটা করতে পারেন, কিন্তু এটা আপনাকে টাইম নিবে বেশি। আপনি তো এখন এটাতে অ্যানালাইসিস এখনো করতেছেন না, আপনি জাস্ট ডেটাটাকে ভিউ করতে চাচ্ছেন। এইসব ক্ষেত্রে গুড প্র্যাকটিস হলো, আমি কপি করি, এটা নিচে আসতেছে, আউটপুটটা এখানে দেখাবে। হ্যাঁ, লিমিট মনে করেন যে 10 বা 100 এরকম কিছু, বাই ডিফল্ট ও 1000 দেয়, লিমিট 100। তাহলে এই যে রান হতে পুরো সময় লাগতেছে, আপনি কি এটা 9000 রেকর্ড এভাবে স্ক্রল করে করে দেখবেন? দেখেন তো, এটা নিশ্চয়ই দেখবেন না, আপনি স্ট্রাকচারটা বোঝার জন্য আপনার ডেটা ঠিকভাবে আসছে কিনা প্রথম 10টা বা 1000 100 বা এরকম কিছু দেখলেই হয়। এটা দেখেন কত দ্রুত, ও আচ্ছা এটা একটু টাইম লাগবে। আহ আমি দুইটা একসাথে রান করে দিয়েছি। হ্যাঁ, মাইএসকিউএল এভাবে এন্টার দিয়ে রান করা যায়, এটা সময় লাগে, এমনিতে সময় লাগে না। নর্মালি তো এন্ড কুইরি এখানে অপশন আছে, ক্যান্সেল আছে, ওকে আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে অংশটা ওর ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট, যে অংশটা আমি সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করে একটু ওটা ক্যান্সেল হোক, ও আমাকে দুইটা রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে, আমি ক্যান্সেল দিতে রেট করেছি, যাই হোক হোয়াটএভার। এখন দেখেন একটু রান দেই, এটা সিলেক্ট করে দেখেন যে খুব দ্রুত রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, ওটার মতো এত সময় লাগার কথা না। ফার্স্ট টাইম হয়তো বা সময় লাগতেও পারে, নর্মালি আরো অনেক দ্রুত হয়। বিগকুয়েরিতে বিলিয়নস অফ রেকর্ড নিয়েও কাজ করা যায়। তো সময় নিচ্ছে কেন, এটা ফ্রি টায়ার দেখে হতে পারে। এনিওয়ে এটা নর্মালি দেখবেন দ্রুত হবে। এখানে দেখেন সবার ইনফরমেশন গুলো আছে। এখন এখান থেকে যদি আপনি জানতে চান আপনার এখানে কয়টা রেকর্ড আছে কিভাবে জানবেন, সো তখন আমি এই জায়গাটা কপি করে কাজ করতেছি। আপনি জাস্ট এখানে দিবেন সিলেক্ট কাউন্ট, কাউন্ট বলতে আপনি সে গণতেছে কতটা রো আছে। এসকিউএল এর খুব কমন কয়েকটা স্টেটমেন্ট আছে, এর ভিতরে কাউন্ট, একটা কাউন্ট হলো গুণার জন্য, সাম হলো যুগের জন্য, অনেকটা এক্সেল এর মতোই। কোনো ইউজের লাগার কথা না।
দেখেন আপনার কতটা রেকর্ড আছে, আর কমেন্ট করতে হয় এসকিউএল এ, না হলে এটা সহ যদি রান করেন আপনার এই হাইফেন না দিয়ে এরর দিবে। তো আপনার 26,594টা রেকর্ড আছে। তো বুঝতে পারলেন। এখন আপনি যদি চান যে ওকে আমার মেইন ডাটাটাতে কি ছিল, তো আমরা দেখি মেইন ডাটা স্কিমাতে যদি দেখি, আপনি চান যে কোন ফেসিলিটি নেম ছিল না আপনার, কোন ফেসিলিটিতে কতজন করে পেশেন্ট তারা ডিসচার্জ হয়েছে, এটা যদি দেখতে চান কিভাবে দেখবেন? তখন এই জন্য এইসব জায়গার ক্ষেত্রে কি হয়, আপনি তো কাউন্ট স্টার দিয়েছিলাম, তখন কাউন্ট স্টার ঠিক আছে, তখন লাস্টে এটাকে আমরা একটু একটু সুন্দর করার জন্য এইভাবে রাখি, নিচে রাখি। ইউজুয়ালি এইভাবে ফরম্যাট গুলা কোড গুলা লেখা হয়, এটা বিউটিফিকেশনের কাজ, এটা ছাড়াও কোনো সমস্যা হয় না। তখন বলতে হয় গ্রুপ বাই বলতে হয়। আপনি নর্মালি চিন্তা করেন, আমি বেশি এসকিউএল নিয়ে যাব না, পাওয়ার বিআই চলে যাব, জাস্ট একটু এক্সপ্লোরেশনের জন্য বলতেছিলাম কিভাবে এখানে করে। আমাদের স্কুলে পিটি করানোর সময় মনে আছে কিনা, 6-7-এ আমি করেছি, আমার মনে আছে। আমরা যখন দাঁড়াতাম, প্রথমে স্যাররা এসে ওকে সবাই 6-এরা এক লাইন করো, 7-এরা এক লাইন করো, এভাবে 8-এরা সবাই আলাদা আলাদা লাইন করো, এলোমেলো থাকা অবস্থা পর আমরা লাইন করতাম, দেন তারা মাথা গুনতো। এখানেও সেম ভাবে প্রথমে তো গ্রুপ আছেন, মানে বিভিন্ন ছড়ায় ছিটিয়ে আছে, মানে এক একটা রেকর্ড এক এক কিছুর। তো আমের যেটা হলো এখন, এটা থেকে প্রথমে গ্রুপ করব, কিসের দিয়ে? আমার হলো ফ্যাসিলিটি নেম দিয়ে। আপনি যেটা অনুযায়ী জানতে চাবেন ফ্যাসিলিটি নেম, দেখেন অটোমেটিক সাজেশন দিয়েছে আপনাকে। তো এখন যখন এখানে গ্রুপ দিলেন, রেজাল্টের ক্ষেত্রে এখানে গ্রুপ দিতে হবে। হ্যাঁ, এখানে হলো ফ্যাসিলিটি আইডি চলে আসছে, এটা হলো গ্রুপ বাই দিলে তো উপরেও এটা দিতে হয়। এটা আমরা একটু আউটপুটটা দেখি কি আসে। তো আমাদের তো ফেসিলিটি কতগুলা ছিল, অনেকগুলা ফেসিলিটি ছিল না? কারো মনে আছে কয়টা ফেসিলিটি ছিল? প্রায় 151টা ফেসিলিটি বা টোটাল হসপিটাল ছিল। তো দ্রুত রান হলে আরো ভালো হতো। দেখেন একটা থেকে একটা কোশ্চেন আসে এবং এগুলো খুব কমনীয়। যদি আপনারা এখন পেয়েও যান, দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি, কোন হসপিটালে কতজন ছিল। কিন্তু এটা এলোমেলো না, কোথাও বড়টা আছে কোথাও কম, 200। ইউজুয়ালি আমরা এগুলা কি দেখতে চাই? সব থেকে বেশি থেকে কম, সব থেকে হাই পারফর্মিং এবং লো পারফর্মিং, এভাবেই তো দেখতে চাই। তো এটার জন্য সুন্দর, এখানে আপনি যদি বলেন অর্ডার বাই এই যে ফ্যাসিলিটি নেম, পুরোটা এখানে লিখতে পারেন। ডিসেন্ডিং বলতে বড় থেকে ছোট অনুযায়ী তুমি আমাকে সাজাই দাও, তখন কিন্তু আপনি এই আউটপুটটা পেয়ে যাবেন। কিন্তু এখানে যে প্রবলেম গুলা, এখানে মনে করেন যে চার্ট ড্যাশবোর্ড এগুলা করতে পারবেন না, কিন্তু পাওয়ার বিআই নিয়ে গেলে এই সুবিধাগুলো এবং আরো অনেক ইজি হয়ে যায়। তো অনেক সময় অ্যাডহক অ্যানালাইসিসের জন্য সোর্স ডেটা যেহেতু এখানে, আপনার অ্যাটলিস্ট ডেটা অ্যানালিস্ট হতে গেলে এসকিউএল জানা থাকাটা ভালো, অ্যাটলিস্ট টেক কোম্পানিগুলোতে, ফিনটেকে বা বিভিন্ন ধরনের। সরি, আমি এখানে একটা বড় ভুল করেছি, ফেসিলিটি নেম অনুযায়ী এটা হওয়া উচিত ছিল না, কাউন্ট স্টার দিয়ে এটা হওয়ার কথা ছিল। সরি, মাই মিস্টেক। রান করলে বুঝুন। ওকে, আমি আর বেশিক্ষণ নিব না, পাওয়ার বিআই আমরা নিয়ে দ্রুত সবটা করা সম্ভব না, দ্রুত আমি হালকা একটা দিব, ফাইলগুলো আমি দিয়ে দিব যেন আপনারা কাজ করতে পারেন। এখন দেখেন তো, দেখলেই বোঝা যাচ্ছে হসপিটাল ফর স্পেশাল সার্জারি পাওয়ার বিআই এটা দেখেছিলাম, এটাতে সব থেকে বেশি, এরপরে হলো এটাতে সব থেকে কম কোনটা, এবং এসকিউএল আরো সুন্দর নাম আছে, এগুলোকে নাম দিতে হয়। এটা দেখেন কিছু দেখাচ্ছে না, ফ্যাসিলিটি নেম ভালো দেখা যাচ্ছে না। আপনি যদি এইভাবে দেন, এটাকে বল এলিয়াস বলে, হসপিটাল নেম বলতে পারেন। ও আবার স্পেস নেয় না, এরর দেয়, তো আন্ডারস্কোর দিতে হয়। আর এটাতে হলো কি, অ্যাজ নাম্বার অফ ডিসচার্জেস, তাহলে এইভাবে নামগুলা সে দেখাবে। লাস্ট এসকিউএল এর আমি এটা একদম বেসিক রাখলাম, কিন্তু আমরা মনে করেন যে আমাদের মডিউলটা দেখলেই বুঝতে পারবেন আমরা বেসিক থেকে শুরু করে কিভাবে অ্যাডভান্স পর্যন্ত দেখাই।
তো এগুলা দিয়ে অনেক সময় অনেক কাজ চলে যায়। কাউন্ট, এটার সাথে যদি আপনি চিন্তা করতেন যে না আমি টোটাল চার্জ গুলা কত, আমার কস্ট কত এটা দেখাবো, তাহলে কঠিন কিছু না তো, এখানে জাস্ট হলো সাম অফ, মনে করেন যে চার্জ, লিঙ্ক belum apa agar job একটু চার্জের ইয়েটা কি ছিল, টোটাল চার্জেস এবং টোটাল কস্টের। হ্যাঁ, তখন এই জায়গায় আপনি জাস্ট টোটাল চার্জেস দিলেই হয়ে যেত, তখন আপনি এটাকে টোটাল চার্জও সে দেখায়। এখন দেখেন নামটা একটু সুন্দরভাবে আসতেছে না? এইটা হলো একটা কাজ, আমরা এটা নিয়ে কাজ করব না। আমরা কি করতে চাই, আমরা পাওয়ার বিআই থেকে এই কাজটা করতে চাই। তো পাওয়ার বিআই কাজ করতে গেলে প্রথমে আমি পাওয়ার বিআই, আমি এটা আমার জন্য খুব ইজি হতো, এক্স্যাক্টলি যেভাবে ছিল সেভাবে যদি আমি দেখাতাম। কারণ আমি যখন প্রজেক্টটা করেছি আমি এক্সেলের ডাটা নিয়ে করেছি। তো আমি চাইলাম যে ওখান থেকে অ্যাকচুয়ালি রিয়েল ডেটা অ্যানালিটিক্সে, ডেটা সায়েন্সে কিভাবে যেভাবে কাজ করা হয় সেই আদলে আপনাদের দেখাতে। একটু তো আমি দেখেন একদম ব্ল্যাঙ্ক, একদম ফ্রেশ একটা ফাইল পাওয়ার বিআই ওপেন করলাম। পাওয়ার বিআই কিন্তু ফ্রি, আপনারা যারা জানেন, জানেন না এদের জন্য বলি, মাইক্রোসফট স্টোর, এখানে যখন যাবেন মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনি জাস্ট এখানে পাওয়ার বিআই ডেস্কটপ লিখবেন, অটোমেটিক চলে আসছে পাওয়ার বিআই ডেস্কটপ। এটাতে যখন ক্লিক করবেন এবং এখান থেকে সবাইও করবেন, আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে গেট, ক্লিক করবেন 5 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে, দেন এটা ওপেন করবেন। এটাই ফান। এবং প্রথমে লাইসেন্স চাইলে লাইসেন্স করা দরকার নেই, কিভাবে আমরা ফ্রি জিমেল দিয়ে লাইসেন্স করতে পারি সেটাও আমরা কোর্সে দেখাই। হুম, সো ব্ল্যাঙ্ক রিপোর্ট আমি ক্লিক করলাম। প্রথমে লাইসেন্স কেনার দরকার নেই, বিল্ড করার জন্য কোনো লাইসেন্স দরকার নেই। আপনি যখন শেয়ার করবেন অন্যদের সাথে তখন আপনার এখানে একটা লাইসেন্স থাকতে হবে। ওকে, তো আমরা ডেটা নিব, ডেটা কোথা থেকে নিব, ওরা এখানে অসংখ্য কানেকশন দেখেন, আপনি এক্সেল থেকে নিতে পারেন, এসকিউএল সার্ভার, বিভিন্ন ডেটাবেস ওয়েবসাইট থেকে নিতে পারেন, টেক্সট বা সিএসভি থেকে নিতে পারেন। তো আমরা যদি নিতাম ওই সিএসভি ফাইলটা রিড করতাম তাহলে এখান থেকে এটা দিয়ে নিতাম। তা আমরা এটা করব না, আমরা করব কি, গুগল বিগকোয়েরি থেকে নিই, ক্লাউড বেসড কিছু করলে কিভাবে ইয়ে করা যায়। দেখেন এটা লেখলে গুগল বিগকোয়েরি, গুগল শিট চলে আসতেছে। অনেক সময় এক্সেল থেকে গুগল শিটে রেখে কাজ করাটা বেটার, কেউ চেঞ্জ করলে যেন এখানে অটো চেঞ্জ হয়। তো এখানে আপনাকে দেখবেন ওকে দিবেন, প্রথমবারের মতো আপনাকে অথেন্টিকেট করতে বলবে, আপনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করার অথেন্টিকেশন দিতে হবে ওকে। কিছু না, প্রম্পট আসবে, আপনি জাস্ট সাইন ইন দিবেন, ক্লিক করবেন, বাস হয়ে যাওয়ার কথা। আমারটাই আগে যেহেতু করেছি সে অলরেডি চিনে, তাই কোনো প্রবলেম হয়নি। বাই দা ওয়ে এখানে আছে প্রবলেম, প্রবলেম হলো ও হলো আমার যে কোম্পানির ওটাতে চলে গিয়েছে। গুগলের কোন অ্যাকাউন্টটা সে বুঝতে পারছে না, সাইন ইন অপশনটা দিলে এটা আমরা ইজিলি করে দিতে পারতাম। সো এটা হলে ইউজুয়ালি আপনাদের জন্য এরকম হবে না, প্রম্পট করবে। তারপর আমি এখানে একটা কাজ করতেছি, যদি প্রথমবারের মতো হয়, আমার প্রজেক্ট আইডি হলো এটা, ওকে আমি প্রজেক্ট আইডিটার কথা বলে দিচ্ছি। না এটা লাগবে না, বিলিং লাগবে না। এখন দেখি তো, একটু দিয়ে দেখি। ওইটাই দেখাচ্ছে, অপশন দেখাচ্ছে না। ওটা আমার লগ ইন করা তো, আমার এখানে প্রোফাইলে এখানে দেখেন মাল্টিপল ইয়ার মাঝে এখানে আমার এটা যেমন আছে, আমার অফিসের ইমেলেও এটাতে বিগ কোয়েরি আছে, যেটাতে আমি রেগুলার কাজ করা হয়। সেটার জন্য সে বাই ডিফল্ট ওটাতে চলে যাচ্ছে। আমি জাস্ট 1 মিনিট লাস্ট একটা আইটেম নেই, না হলে আমরা ওই এক্সেল ওয়ার্কবুকটা বা গুগল শিট থেকে আমরা লোড করতে পারি। 1 মিনিট, লাস্ট ওয়ান অ্যাটেম্পট। না হলে গুগল শিট থেকে রিড করবো, আমাদের গুগল শিটে তো ডেটাটা আছেই।
এবার যদি না হয় আমরা, হ্যাঁ এটা হলো আমার ইয়েতেই দেখাচ্ছে, হ্যাঁ ওটার সাথে কানেক্ট হয়ে আছে তো, সো দুইটা অ্যাকাউন্ট একে মানে পিসি থেকে ইউজ করতেছি বলে এটা একটু দেখাচ্ছে। সো সমস্যা নেই, আমাদের মনে আছে যে আমরা কোথা থেকে ইয়ে করেছিলাম, এই ডাটাটা গুগল শিটে ছিল না, এটা আমরা এখান থেকেও আমরা নিতে পারি, এটা একটা ক্লাউডেই, তো ক্লাউডেই আছে। এক্সেল থেকে নিলে একটু ফাস্ট হয়, গুগল শিট থেকে নিলে একটু স্লো হয়। আপনারা জাস্ট গুগল শিট থেকে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ফাইলটা আপলোড করতেছেন, এটা অনেকে আমার প্রথম দিকে আমার সমস্যা হয়েছিল, এটা একটু দেখে নিন এটা কি গুগল শিট ফাইল না এক্সেল ফাইল। অনেক সময় এটার পিছনে যদিও দেখাচ্ছে এরকম গুগল শিটের মতো এখানে এক ডট এক্সএলএস লেখা থাকে, তাহলে বুঝবেন যে এটা এক্সেল ফাইল, তখন এটাকে কনভার্ট করে নিতে হয় গুগল শিটে, ওটা জাস্ট খেয়াল রাখেন। আমাদের জাস্ট একবার সাইন ইন করতে হবে যেটা বলছিলাম, বাস। আমার অলরেডি এই ব্রাউজার থেকে আমি ইউজ করতেছি আমার অ্যাকাউন্টটি, আমার জাস্ট গুগলে এটা অফ করে দিলেও হবে। এখানে দেখেন ডাটা লোড হয়ে যাবে, কানেক্ট দিলাম। আচ্ছা, ইন দ্য মিন টাইম ডাটাটা লোড হতে হতে একটু সময় নেয়, আপনাদের কয়েকটা কোশ্চেনের আনসার। একজন বলছেন আমি যেটা ল্যাপটপের মিনিমাম কনফিগারেশন 8 GB র্যাম হলে এনাফ, মোর দেন এনাফ। তো 8 GB র্যাম, মিনিমাম 12 জেনারেশন i5 প্রসেসরের ল্যাপটপ নেবেন মিনিমাম, ওকে, এটা হলে এনাফ। আর উপরের কোশ্চেনের আনসার গুলা অনেকেই অলরেডি সজীব করে দিয়েছে, আমি উপরে যাচ্ছিও না, নিচে এটা আমি লোড করে নিই। এই যে ডাটাটা দেখাচ্ছে, আমরা সরাসরি এখানে লোড করতে পারি, কিন্তু লোড না করে একটু ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে, এটা চাইলে দিতে পারি যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বা এটা করতে হয়, তখন আমরা এটা ইউজ করি। আসলে অত অল্প সময়ের ভিতরে এরকম দুইটা টুলস দেখানোটা খুব কঠিন, তারপরেও আমি জাস্ট একটা গ্লিমস দিচ্ছি এক কোর্স ক্লাসে, তো এমনি তো সব আমি আজকে 6 ঘন্টার সেশন নিয়ে আসছি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে, 6 ঘন্টা একটা প্রজেক্ট দেখিয়েছি, জাস্ট তাও বেসিক একটা প্রজেক্ট। আমাদের কোর্সে এই জন্য 14টা ক্লাস পাওয়ার বিআই এর উপরে শুধু। তো আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো অবস্থা কি, ডাটা অ্যানালিস্টের অ্যাভেলেবল ওয়ার্কের রেশিওটা কেমন, অন্য পপুলার সেক্টরে যেমন ভালো স্কিলফুল হলে কাজ অ্যাভেলেবল পাওয়া যায়, স্কিলড হলে সব সেক্টরে কাজ পাওয়া যায়। হ্যাঁ, যে আমি নিজে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি, আমার স্টুডেন্ট কাজ করতেছে, কোনো সেক্টরে কম্পিটিশন ছাড়া না। এটা যদি কেউ বলে কম্পিটিশন ছাড়া কোনো সেক্টর আছে, ডেফিনেটলি নট। ডিজিটাল মার্কেটিং একটা সময় খুব কম মানুষ জানতো, এখন অসংখ্য মানুষ শিখতেছে, সবাই কাজ পাচ্ছে পাচ্ছে না, এটা নিজের স্কিল সেট, এবং ডাটা অ্যানালাইসিস শুধু শিখলেই হবে না, এটার সাথে কমিউনিকেশন স্কিল যদি বিল্ড আপ করতে পারেন, এটা তো একটা জার্নি। আপনি যখন ডাটা অ্যানালাইসিস শিখতেছেন সপ্তাহে একদিন বা প্রতিদিন আধা ঘন্টা ডুওলিঙ্গোতে বা চ্যাটজিপিটি ইউজ করে ইংলিশে স্পোকেন ইংলিশের স্কিল বাড়ান বা রাইটিং এর স্কিল বাড়ান। কারণ আপনি যখন প্রজেক্ট প্রপোজাল লিখবেন, ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, আপনার যখন প্রিপোজিশন ঠিক হবে না, আপনার যখন স্পেলিং মিস্টেক হবে, তখন তো আপনার উপরে কনফিডেন্স এমনি পাবেন আসবে না। সো শুধু টেকনিক্যাল স্কিল এনাফ না, ওই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। ওকে, আপনার যদি পোর্টফোলিও ভালো থাকে, প্রজেক্ট ভালো থাকে, কোন ব্যাকগ্রাউন্ডের 80% টাইমে ম্যাটার করে না, এবং সিএসসি ডাজন্ট ম্যাটার। আমি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, এবং আমি যখন জব এটাতে নিয়েছি, তারা স্ট্যাটিস্টিক্স এর মানুষ দেখে আমাকে নিয়েছে, এবং আমার পরে ওরা আরো একজনকে হায়ার করেছে আমার টিমে, আমাকে বলছে হায়ার করতে করার জন্য, তারা সিভি চাইছে, আমাকে জাস্ট বলেছে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড। সো এটা ডিপেন্ড করে যে স্টেক হোল্ডার যে তারা কতটুকু কোনটার গুরুত্ব বুঝে। এটাতে কখনোই ব্যাপারটা এরকম না যে সিএসসি হলেই ব্যাপারটা এরকম, সিএসসি এর মানুষ যে ডাটা ভালো বুঝবে ব্যাপারটা এমন না। সিএসসি এর মেশিন লার্নিং নিয়ে ভালো এনথুজিয়াস্ট, সেটা কাজ করে, কিন্তু ডেটা অ্যানালিস্ট হতে গেলে আপনার স্ট্যাটিস্টিক্সও জানতে হবে, ডেটাকে ভালোভাবে বুঝতে হবে, প্রেজেন্টেশন এগুলো জানতে হবে। কোডার বিষয় আলাদা, প্রোগ্রামিং এর জন্য প্রোগ্রামিং আর ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্স এক না, ডিফারেন্ট। ওকে, শুরুতে রিমোট জব পাওয়ার চান্সটা খুবই কম, রেয়ার। আমার 3জন স্টুডেন্ট 3টা ব্যাচ আমি কভার করেছি, এর ভিতরে 3জন মাত্র করতেছে, কিন্তু তারা করতেছে, কিন্তু তারা আগে মানে যেই লেভেলের এফোর্ট দিয়েছে, তারা হলো এক্সাম্পল সেট করার মতো। হ্যাঁ, তো অন্য লেভেল রেগুলার অ্যাক্টিভ ছিল, লিঙ্কডইনে প্রচুর প্রজেক্ট করেছে,
আর শুরুতে যেটা বললাম, শুরুতে নর্মালি ওরা চায় রিমোট জব যখন ক্ষেত্রে ওরা ওই রকম লেভেলের স্যালারি আপনাকে দিচ্ছে, 1 লাখ 2 লাখ টাকা স্যালারি দিচ্ছে। তো আপনার কাছে তো এক্সপেক্টও করবে ওই রকম যে আপনি নিজের দায়িত্ব নিতে পারেন। নর্মালি জুনিয়রদের প্রফেশনালিজম নিয়ে অনেক জায়গায় কোশ্চেন আসে যে রিল্যাক্স হলে তাকে ট্রাস্ট করতে পারবে কিনা, হ্যাঁ, টিম এনভায়রনমেন্টে কাজ করতে পারবে কিনা অন্যদের সাথে। এটা তো নর্মালি প্রথমে টিমে কাজ করতে করতে যে বিল্ড আপ হয়। ওকে, সো এই জন্য শুরুতে নর্মালি ওরা জুনিয়রদের ট্রাস্ট করে না, কিছু এক্সপিরিয়েন্স 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স হলে তখন এটা। কিন্তু এক্সেপশনাল কেস যে হচ্ছে না এরকম না, বললাম আমি নিজেই বললো আমার 3জন স্টুডেন্ট অলরেডি, একজন আমার সাথে আমার কোম্পানিতেই কাজ করছে আমার টিম। ওকে, ল্যাপটপের কনফিগারেশন মিনিমাম 8 GB র্যাম, জেনারেশন 4 বা 5, DDR5 আর কি, DDR5 DDR4 এরকম, আর হলো Core i5 মিনিমাম 12 জেনারেশন। ওকে ওকে ওকে, দেন আর স্যালারি রেঞ্জ আমি যেটা বললাম, রিমোট জবে আপনার 80 থেকে 80, মানে আমি এটা বলতে পারি আমি কত দিয়ে শুরু করছেন এটা বলবো না। আপনি যদি ভালোভাবে স্কিলফুল হন, কাজ করেন, 2 বছরের ভিতরে 80,000 থেকে 120 বা 150 পর্যন্ত রেঞ্জের স্যালারি পেতে পারেন 2 বছরের মাঝে। শুরুতে আপনার লাক ডিপেন্ড করে আপনি কতটুকু পোর্টফোলিও ভালো, আপনার কতটুকু কাজ করেছেন, কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার কাজ স্টেক হোল্ডার, এটার উপর ডিপেন্ড করবে। কিন্তু শুরুতে ইউজুয়ালি 15, 30, 35 পাঠানোর মতো ভালো, ভালো কোম্পানিগুলো 35 দেয়, কোনো কোনোটা সর্বোচ্চ 40 দিতে পারে। কিন্তু যারা এক্সেপশনাল 50 শুরু করে। কিন্তু বেশিরভাগ কেসেস সিনারি হলো 15 থেকে 25, 15 থেকে 25 বা 30 এরকম। কিন্তু আপনি যদি স্কিল দেখাতে পারেন, আপনি ওই কোম্পানিতে আপনার স্যালারি 1 লাখ হয়ে যাবে না 25 থেকে। আপনি আরেক জায়গায় যখন মুভ করবেন, আপনার হলো যে আপনার স্কিল দেখে অন্যরা আপনাকে টেনে নিবে যদি স্কিল থাকে। স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। ওকে ফাইন, পরে আরেকটু কোশ্চেনে যাই। টেকনিক্যাল সেশনে যেটা বলছিলাম, এখানে একটু দেখেন লাস্ট পার্ট, ডেটাটা গুলো কিন্তু প্রপারলি আসে নাই, কলাম গুলা নিচে চলে আসছে, রাইট? কলাম এখানে 1 নাম্বার রোতে, আমার তো এটা আসার কথা না, আমার কোথায় যাওয়ার কথা? এখানে যাওয়ার কথা। তো আমি ট্রান্সফর্মে যাব, সরি ট্রান্সফর্মে না, ভিউয়ে যাব, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার নামের একটা অপশন আছে। প্রথম রোটাকে তুমি হেডার বানিয়ে দাও, তখন ও আমার এগুলাকে হেডার করে দিবে। এটা সহ যদি সরাসরি লোড করে দিতেন তাহলে এরর পেতেন, এখন যেটা পাবেন না। এক্সেল থেকে নিলে এটা ফাস্ট কাজ করে, এখানে একটু স্লো কাজ করে। ওকে, এখানে আরেকটা কাজ ছিল, আমরা যদি চাই যে কোনো কিছু আপনি ফিল্টার করবেন, বাদ দিবেন, এরকম অনেক কিছুই চাইলে করতে পারতেন। এনিওয়ে আমরা সবগুলা নিয়ে কাজ করতেছি। বা এখান থেকে যদি আমরা চাই, যদি হিপ রিপ্লেসমেন্টের ডেটাই তো মেইনলি বেশিরভাগ এটাই, আমরা শুধু এই ক্যাটাগরিটা নিয়ে কাজ করব, বাকি সব আমি তুলে দিব। জাস্ট হিপ রিপ্লেসমেন্ট এটা এটা করতেই হবে এমন না, এটা সিনারিও টু সিনারিও ডিপেন্ড করবে। আমি জাস্ট আপাতত এটা নিয়ে করলাম, মানে এরকম বোঝানোর জন্য যে কখনো কোনো কিছু বাদ দিতে গেলে ফিল্টার করবেন কিভাবে। দেন ফাইনাল ডেটাকে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিবেন। এখন এটা এখানে লোড হবে। এক্সেলের আরেকটা জিনিস, 1 মিলিয়নের বেশি ডেটা হলে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু এখানে আপনি যত খুশি মিলিয়নস অফ রেকর্ড নিয়ে হলেও কোনো সমস্যা নেই। আর মার্কেট প্লেসে জব অপরচুনিটি আমি যেটা বললাম, সবকিছু নির্ভর করবে আপনি কতটুকু সুন্দরভাবে প্রজেক্ট বানিয়ে পোর্টফোলিওটা রেডি করেছেন। পোর্টফোলিও বলতেছি জাস্ট আমাদের সাপোর্ট ইনস্টিটিউটের সজীবের পোর্টফোলিওটা আমি একটু দেখাই। ওর আরেকটা ওয়েবসাইট ছিল, ওখানে কথা। তো দিস ইজ ওয়ান একটা ওয়েবসাইট। এখন পোর্টফোলিও এখানে কি দেখবে? এগুলা শুধু দেখবে? আপনাদের অনেকে স্কিল নাই, ও এখানে অনেক কিছু করেছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো এগুলো সব লাগে না, কিন্তু এগুলা প্রজেক্ট গুলো আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, ও লাইভ প্রজেক্টটা দেখতে পারবেন। এবং এটা আরো ভালো হবে যখন এটার সাথে আপনি যখন আরো ডিটেলস অ্যাড করবেন, এটা প্রজেক্টটার সম্বন্ধে কোথা থেকে ডেটা নিলেন, এটা কি ইনসাইট দিচ্ছে আপনাকে। এই যে এই প্রজেক্টটা আমাদের কোর্সেই করা, ইভেন এটা মনে হয় একটা এক্সেলের প্রজেক্ট। দেখেন এখানে প্রজেক্টে আপনি দেখতেছেন চার্ন রেট দেখতে চাচ্ছেন, এটা দেখতে পারতেছেন। ওকে, অনেক কিছু দেখতে পাচ্ছেন, কতজন আপনার নিউ কাস্টমার। এটা দেখলে একজন বুঝবে এটার গুরুত্ব কি। বা এটা থেকে আরো ভালো হলো যে এটার সাথে আরো হলো যদি আপনি ডেসক্রিপশন অ্যাড করে নেন, এটা দিয়ে একটা বিজনেস কিভাবে উপকৃত হবে।
এবার এসকিউএল দিয়ে গতকালকের ক্লাসেও এই লেকচারটা ছিল আরএফএম সেগমেন্টেশন। দেখেন কোডগুলা ডেটাবেসটা কিভাবে তৈরি করলাম, কি ডেটা এখানে রাখলাম, এসকিউএল এর কোডগুলা প্রত্যেকটা এখানে দেওয়া আছে, এক্সপ্লেন করা আছে। এটা থেকে আউটকামটা কি, এটা আরো ভালোভাবে প্রেজেন্ট করা যায়। ও যতটুকু করেছে অনেক ভালো, এর বাইরে এটার উপর একটা সামারি যদি লেখা যেত আরো ভালো হবে। এইগুলো আপনার যত ভালো হবে, একটা ভালো প্রজেক্ট হলো, তো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার আগে দেখবে আপনার সিমিলার প্রজেক্ট আছে কিনা। বা আপনি যখন প্রপোজাল লিখবেন তখন বলবেন আমার এই রিলেটেড কাজ আছে, আমি এটা করে দিতে পারবো, দেখো আমার এই কাজটা। সো মার্কেটের চাহিদা নিজেরটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় অপরচুনিটি থাকে, অনেক সময় নিজেরটা অপরচুনিটি ক্রিয়েট করে নেওয়া যায়। কিন্তু ক্রিয়েট করবেন কখন? আপনি যখন প্রস্তুত থাকবেন, আপনি যখন ওইরকম এফোর্ট দিবেন। জবের অভাব নেই। আপনারা লিঙ্কডইনে জাস্ট গত 1 মাসে ডাটা অ্যানালিটিক্স এর কতগুলো, আমরা গত সপ্তাহে মেবি একদিনে সজীব আমাকে দেখাচ্ছিল 8টা জবের সার্কুলার হয়েছে ঢাকার ভিতরে। এখন বলতে পারি শিখছেও তো অনেক, শিখলেই তো সবাই তো প্রপারলি এফোর্ট দিচ্ছে না। প্রত্যেকটা কোর্সে এসে দেখা যায় 20% মানুষ শেষ করে কোর্সটা। তো কার হবে? এই 20%-এর মাঝে কম্পিটিশনটা হয়, বাকিদের মাঝে কিন্তু কম্পিটিশনটা হয় না। আচ্ছা, এখানে মাই এসকিউএল ইউজ করা হবে এবং স্নোফ্লেক এসকিউএল এবং বিগকোয়েরি ইউজ করা হবে। Sir, I had a question, sir. I had a question. হ্যাঁ প্লিজ। Sir, I would like to build my career in the supply chain department and I want to become a supply chain analyst. তো Okay. স্যার সাপ্লাই চেইন অ্যানালিস্ট করতে গেলে আপনি যেটা দেখাচ্ছেন, এবং আমি এই কোয়েশ্চেনটা করার জন্য মূলত আপনার সাথে কানেক্ট হয়েছি, স্যার এটা কি খুব বেশি সাপ্লাই চেইন অ্যানালিস্ট হতে গেলে কিংবা সাপ্লাই চেইনের যে ডাটাগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে গেলে কি আমার একদম ডাটা সায়েন্স লেভেলের ম্যাথমেটিক্স এর সেই ডেরিভেটিভ জেনে তারপর কি একদম স্ট্যাটিস্টিক্যাল পুরোটা ফিল আপ করে তারপর আসতে হবে, নাকি স্যার আপনি যতটুকু দেখালেন আমি ভালো এক্সেল পারি, আলহামদুলিল্লাহ আমি ভালো এক্সেল পারি, একটা কর্পোরেট চাকরি করি, স্যার এক্সেল এবং আমি পাওয়ার বিআই কিছুটা পারি, এখন যদি এসকিউএলটা শিখি তাহলে কি কাজ চালানোর মতো হবে কিনা? হ্যাঁ হবে। পাওয়ার বিআই যদি ভালোভাবে শিখেন, সাপ্লাই চেইনের কারণে এক্সেল দিয়ে করতে পারেন, কিন্তু রিপোর্ট অটোমেশন করতে পারবেন না। অটোমেশনের জন্য আপনাকে পাওয়ার বিআইটা খুব ভালো লেভেলে শিখতে হবে। আপনি যদি সাপ্লাই চেইন ইয়েতে ভালো করতে চান, এটার স্বাভাবিকভাবে এটার হিউজ ডিমান্ড প্রত্যেকটা কোম্পানিতেই লাগে, ভালো কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলোতে। আপনি পাওয়ার বিআইটা ভালোভাবে শিখেন, সাথে এসকিউএল এর বেসিকটা শিখেন। মানে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য বিআই অ্যানালিস্ট বা পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করে এসকিউএল এর কতটুকু জানতে হয়, কিছু জিনিস আছে, ভিউ, স্টোর, প্রসিডিউর, এই বিষয়গুলো শিখেন, এতটুকু এনাফ। জি আচ্ছা স্যার, ভাই, তারপরে আপনার মিড লেভেল এক্সেল কিংবা একটু হাই লেভেল এক্সেল, প্লাস হচ্ছে স্যার এই যেটা বলেন পাওয়ার বিআই একদম একদম এ টু জেড কমপ্লিট, প্লাস হচ্ছে এসকিউএল যতটুকু প্রয়োজন পড়ে কিংবা মিড লেভেল। হ্যাঁ, ইজ ইট ডাটাবেস ইজ ইট নিয়ে স্যার? বেসিক যতটুকু বেসিক জানলেই হবে। পাওয়ার বিআই একদম অ্যাডভান্স, এক্সেল ও মিড লেভেল পর্যন্ত জানলে ভালো। আপনি তো অলরেডি এনাফ জানেন, দেন গুড এনাফ। ওকে, আচ্ছা থ্যাংক ভাইয়া, ইউ স্যার। আপনাদের, হ্যালো শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের ওই যে ব্রোশারটাতে লেখা ছিল 200+ কোম্পানির সাথে আপনাদের জব প্লেসমেন্টের সুবিধা আছে। এটা কিভাবে হ্যান্ডেল করেন? ওই যে এটা আপনারা প্রথমত 200+ লেখা ছিল কিনা আমি জানি না, লেখলে এটা ভুল কিনা। 100+ ইউজুয়ালি এটা ইন্টারেক্টিভ কেয়ারস এর, ওরা ভালোভাবে বলতে পারবে। আমি ওদের একজন, একটু বাকিরা একটু মিউট করবেন। আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর একজন ইনস্ট্রাক্টর, কোর্স ইনস্ট্রাক্টর। এই কোর্সের ফুল মডিউল আমার করা, এটার দায়িত্ব আমি নিতে পারি। হ্যাঁ, এখানে যে আপনাকে জব রেডি করার জন্য যে যে গাইড করা, আমি এবং আমার যে সাপোর্ট ইনস্ট্রাক্টর, আপনাদের সিভি থেকে শুরু করে পোর্টফোলিও বানানো, দেখানো, শেখানো, রিভিউ করা, প্রজেক্ট গুলো সবগুলো আমি করতে পারি। ওই পার্টটা মেইনলি ওদের করা এবং ওদের এগ্রিমেন্টও ওদের সাথেই করা। আমি অ্যাটলিস্ট কয়েকটা কোম্পানির কথা জানি, উইগ্রো, যেখানে ওদের এখান থেকে চাকরি হয়েছে, উইগ্রো, আনোয়ার গ্রুপ, এরকম কয়েকটা আমি জানি, সব জানি না। তো ওদের সাথে ওদের কিছু এগ্রিমেন্ট থাকে, ওদের হয়ে হায়ার করে। আরেকটা আছে যেটাকে হেলথ কেয়ার, এটার নাম কি জানি, ওদের সম্বন্ধে আমি জানি, ওদের যে আমি একবার ইন্টারভিউ নিয়েছিলাম। তো ওদের হয়ে ওরা হায়ার করে অ্যাকচুয়ালি। তো হায়ারিং এ ওরা হেল্প করে, যেহেতু হেল্প করে তাহলে এখান থেকে যারা বের হয়, স্বাভাবিকভাবে এরা যদি কেউ ভালো হয়, সবার সিভি তো অবশ্যই দিবে না। যারা ভালো, আমার রিকমেন্ডেশন যারা যায় কোর্সে, যারা ফুল কোর্স কমপ্লিট করে, তাদের সিভি ওই জায়গায় অটোমেটিক ফরওয়ার্ডেড হয়। তাদের সিভি গুলো তারা কালেক্ট করে, নিজে থেকে কালেক্ট করে। হ্যাঁ, দেন বাকিটা তো আপনাকে ইন্টারভিউ দিয়ে হোক বা ওইভাবে প্রসিডিওর করে আপনাকে যেতে হবে। আচ্ছা কিন্তু অনেক সময় আসে না, সিভিতে দেখে কলই আসে না, এই জি, চান্সটা তখন আপনার থাকে অ্যাটলিস্ট। আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল যে এখানে স্যালারি কিরকম অফার করে এই কোম্পানিগুলোতে? কোম্পানি টু কোম্পানি ভেরি করবে। এখন ব্রেন স্টেশন যেরকম করবে, মনে করেন উইগ্রোর মতো নতুন কোম্পানিগুলো তো একরকম করবে না। সো স্যালারি নিয়ে আমি এটা কখনোই বলবো না। আমি আমার ক্যারিয়ারের শুরুতে স্যালারি নিয়ে আমি কনসার্ন ছিলাম না। আমি যখন ড্যাফোডিল ছেড়ে, যখন আমি আমার বেচে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, অনার্স মাস্টার্স,
কিন্তু আমি আমার মানে সবার থেকে কম ইনকাম করতাম সর্ট অফ বলা যায়, বা আমি যখন ড্যাফোডিল ছাড়ি তখন তার থেকে 10,000 কমে আমি ফিনটেকে জয়েন করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ গত 3-4 বছরে আমার এই যে এফোর্ট বলেন বা এই ধরনের কাজ শেখা বা কাজ করার স্রোতে আমার 10 টাইমস ইনক্রিজ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সো আমি একটু এতটুকু ব্যাকগ্রাউন্ড শেয়ার বলতে করি। জি, জি আমি একটু ব্যাকগ্রাউন্ড শেয়ার করি। অনেকের মতো আমি এখানে হচ্ছে যে আপনার আজকে যে ওয়েবিনার বা কর্মশালা যেটা বললেন, যেখানে যারা জয়েন করছেন, আমার মনে হয় বেশিরভাগই এখনো স্টুডেন্ট, 3rd ইয়ার 4th ইয়ার অথবা কেবল শেষ করেছে এরকম। তো আবার অনেকেই আছে যে মার্কেট প্লেসে বা জব করছে 4-5 বছর থেকে। তাদের আহ, এই দুই সেগমেন্টের যারা জয়েন করছে আপনার এখানে, তাদের দুইজনের স্যালারি এক্সপেকটেশন ভিন্ন হবে। ডিফারেন্টলি স্বাভাবিকভাবে। কিছুক্ষণ আগে এক ভাই বললেন যে এক্সেল উনি মোটামুটি পারেন, অথবা তারপরে আবার বিভিন্ন স্কিল শেয়ার করলেন। তো ইনি যখন স্যালারি সিভি ফরওয়ার্ড করবে, তো এনার এক্সপেকটেশন নিশ্চয়ই থাকবে উনি কারেন্ট যে জব করছে তার থেকে বেশি। তো ডেফিনেটলি জি, তো সেরকম কোনো পসিবিলিটি আছে কিনা যে আপনারা যখন সিভি ফরওয়ার্ড করেন তখন এটা নেগোসিয়েশন করেন যে এটা এরকম স্কিল এর না মিনিমাম না না এক্সপেকটেশন এরকম? না, এটা হলো আপনি যে পজিশনে যেমন সিনিয়র রোলে যখন মানে যেখানে রোলে চাওয়াই হচ্ছে, এটা আমি করি না প্রথমত। আচ্ছা, আমাকে জাস্ট চাওয়া হয় এই বেচে কারা কারা এখন পর্যন্ত ভালো পারফর্ম করেছে। আমি তো গুগল ক্লাসরুমে সবার রেকর্ড থাকে, জি, নাম্বার থাকে, হ্যাঁ, যে প্রত্যেকটা প্রজেক্টে মার্কিং করতেছে, কে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স, এগুলো তো সব থাকে। দেন সেখান থেকে মনে করেন যে আমাকে বললো যে 10 জনের সিভি দেওয়ার জন্য, আমি সেখান থেকে মনে করেন 10 জনের সিভি দিয়ে দিই। কোর্স শেষ হলো, এর ভিতরে আরো 10 জনের যদি চাওয়া হয় সেটা আমি দিয়ে দিই। হুম। দেন এটা হলো তাদের ওই, এখন আপনার যখন পজিশনটাই সিনিয়র, 3-4 বছরের এক্সপিরিয়েন্স যাচ্ছে, সেখানে কি জুনিয়ররা অ্যাপ্লাই করতে পারবে? সেখানে তাদের সিভি কি যাবে যাদের এক্সপিরিয়েন্স নাই? সেখানে তো প্রথমতই যাবে না। আর বাকি যে অ্যাপ্লিকেশনের যে নর্মাল আপনার আস্কিং স্যালারি কত, এটা এগুলা সব হলো, আমি জানি না ইন্টারেক্টিভ কেস ওয়েবসাইটে দেখি নাই, সেই জায়গায় হয় আপনার ইনপুট দেওয়ার জায়গা থাকে, অথবা যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেখানে তো অ্যাপ্লাইয়ের সময় বলে রাখা যায় যে এক্সপেকটেশন কত। এখন এই এক্সপেকটেশনে স্যালারি অনুযায়ী আপনাকে যদি ওরা স্কিলফুল মনে করে আপনার সাথে এটা নিয়ে নেগোসিয়েশন করবে। আর যদি দেখে যে না, ওরা 80,000 দিতে পারবে, আপনি চাচ্ছেন 1,20,000, তাহলে তো আপনাকে প্রথমে ডাকবে না, কিন্তু কাছাকাছি হলো নর্মালি নেগোসিয়েশন। থ্যাংক ইউ। হ্যাঁ। আর এখানে মনে করেন প্রফেশনাল থেকে শুরু করে, আমি জাস্ট একটা উদাহরণ দিই কারেন্ট বেসে, যে আমাদের যে এইচএসবিসি ব্যাংকের যে গুলশান শাখার ম্যানেজার, যে উনি নিজে কোর্স করতেছেন আমার, হ্যাঁ, যে উনি এখনো করতেছেন, ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ, উনি রেগুলার ক্লাস অ্যাটেন্টিভ থাকেন, উনি ওনার নিজের কাজে অ্যাপ্লাই করতেন। সবাই যে জব পাওয়ার জন্য, ও এর থেকে ভালো চাকরি হইতে পারে না, তো সবাই জব পাওয়ার জন্য যে করবে ব্যাপারটা এরকম না। অনেকে এক্স্যাক্টলি যে জব করতেছে সেই জবে আপস্কিল কিভাবে করতে হয়, যেমন যে ভাইয়া সাপ্লাই চেনে কাজ করে, উনি কাজগুলো হয়তো স্যার এই এক্সেলে করে, কথাটাই অনেক স্যার সময় দেয় স্যার ম্যানুয়ালি। স্যার এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর এটাই স্যার, অনেকে যে এইটা দিয়ে জব করবে এমন না, অনেকে জবের জন্য এটা করতে জি জি, থাকে। জবে আমার এফিসিয়েন্সি আনার জন্য, যে আমি অটোমেশন আনার জন্য, আমি ডিসিশন মেকিং এ হেল্প করব, আমি ডেটা অ্যানালাইসিসে হেল্প করব, হাইপোথিসিস টেস্ট অ্যাপ্লাই করব, বিভিন্ন যোগ্যতা মানে অর্জন করলে, স্কিল ডেভেলপ করলে এবং সেটা প্রপারলি শোকেস করতে পারলে, আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিতে পারবো যে এটা ডেটা অ্যানালিটিক্স আমার কোর্সের জন্য, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এই সবগুলো সাইটে স্যালারি নিয়ে কাউকে মানে যার যে এক্সপেকটেশন আছে তার থেকে অনেক বেশি করা যায়, কিন্তু আপনাকে তো আগে শো করতে হবে। আপনি শুরুতেই কত ভালো সেটা তো আরেকজন জানে না, একটু প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। আপনি বলতে পারেন আমি 2 বছর শিখে কেন আমি 30-তে জব করব, আপনি যে কি জানেন সেটা একজনকে প্রমাণ করেছেন? বেশিরভাগ সময় তো কোম্পানিগুলো হায়ার করে আপনাকে 6 মাস ট্রেনিং দিতে হয়, একজন সিনিয়রকে আপনার পিছনে লাগাতে হচ্ছে, তাকে তার বেতন দিতে হচ্ছে 2 লাখ টাকা, তো তার যদি 30% টাইম আপনাকে দিতে হয়, আপনার পিছনে তো তার কোম্পানি 60,000 টাকা খরচ হচ্ছে প্রতি মাসে। ওকে, সো আমাকে 10 মিনিট দেন, পাওয়ার বিআই জাস্ট অল্প ইয়ে করি, অনেক কোয়েশনের আনসার দিতে গিয়ে। তো এটা দেখেন, কিছু ক্যানভাস অলরেডি ওই প্রজেক্টের সাথে ওরা দিয়ে দিয়েছিল। তো নর্মালি এগুলা পাওয়ার পয়েন্ট এগুলা ডিজাইন করা যায়, আবার নর্মালিও আমরা কাজ করতে পারি, ডাজন্ট ম্যাটার। তো আমরা এই পেজটা এখানে কিভাবে, এই ধরনের কোনো কাস্টম পেজ বা অনেক সময় কোম্পানি চায় তাদের লোগো সহ কিছু যাক, তো এগুলা কিভাবে অ্যাড করি? সো এটা ক্যানভাস, ব্যাকগ্রাউন্ডে আসা যায়, এখান থেকে দেখেন ইমেজ চুজ করা যায়, ব্রাউজ যা, আই থিঙ্ক, নো, ইন্টারেক্টিভ পেয়ার্স,
জাস্ট এ মিনিট। ইমেজ, যে ইমেজটা নেবেন আপনি সুন্দর এটা ইমেজে এটা যদি অ্যাড করেন, কথা জাস্ট এ মিনিট। এই ট্রান্সপারেন্সি 0 করে দেন, এটার জন্য দেখা যাচ্ছিল না। হ্যাঁ, তো দেখেন এখানে সুন্দর আপনি চাইলে একটা ইয়ে করতে পারবেন। এটা ফাঁকা রাখলে এরকম একটা লেখা আসতেছে, রাইট? ওকে, এটা নিয়ে আমরা পরে কাজ করতেছি, এটা অটোমেটিক চলে যাবে। তো এরকম আমরা সুন্দর একটা হোম পেজ দিতে পারি। আর বিভিন্ন পেজে যখন কাজ করব তখন আমরা চাইলে যেমন এই পেজটা আমরা হলো নাম দিতে পারি হোম। ছোট্ট ক্লাসে প্রশ্নের আনসার প্লাস ইয়ে সবকিছু একসাথে করা যায় না। এটা আমি ব্রিফ রাখতেছি, আপনারা তো অলরেডি দেখলাম কি জিনিস দাঁড়া করানো যায়। তো আমি 5 মিনিট জাস্ট আমাকে দেন, আমরা একটা ছোট্ট একটা জিনিস দাঁড় করাই। দেখি, এটা আমি যেমন লেংথ অফ স্টে নিয়ে কাজ করব, লেংথ অফ স্টে, বা আমি বললাম যে কস্ট কম্পারিজন। ওকে ফাইন। তো এটাতে এই পেজটার জন্য আমরা একটা ক্যানভাস নিয়ে, সবসময় যে ক্যানভাস নিয়ে কাজ করতে হয় কখনোই ব্যাপারটা এমন না, তারপরও আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। সেম ভাবে ট্রান্সপারেন্সিটা 0 করে দিবেন। তো আমরা এটা কেন এটা করলে কি হয়, এটা করলে সুবিধা হয়, এই জায়গায় হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অটোমেটিক এ আছে। এখানে আমরা কার্ড গুলা দিব, কেপিআই কার্ড বলতে কি, আপনি চাচ্ছেন যে আপনার টোটাল হসপিটাল কস্টটা, আপনি এখানে একটা কার্ড দিলেন, বাস। ওকে ফাইন, আপনি যাচ্ছেন টোটাল ফেসিলিটি, রাইট? ফেসিলিটি নামের একটা অপশন ছিল, আপনি এখান থেকে, আমরা ডেস্ক দেখাচ্ছি না এখানে, আমরা নর্মালি দ্রুত করার জন্য হসপিটাল নেম দিলেন। এটা তো টেক্সটও প্রথমটা শুধু আসে, আমরা চাচ্ছি এটা কাউন্ট ডিস্টিং, কাউন্ট ইউনিক কয়টা আছে হসপিটাল, হসপিটালের নামগুলো আপনার 26,000 রেকর্ড আছে, বারবার ডুপ্লিকেট আছে। তো এই জায়গাটার নামটা সুন্দরভাবে যদি চেঞ্জ করেন তাহলে কি করবেন, এখানে এটা এখান থেকে ডিলিট করে সুন্দর করে ডাবল ক্লিক করে টোটাল, যেমন ফেসিলিটি, ফেসিলিটি বা হসপিটাল আপনি যেভাবেই চিনেন, এইভাবে যখন একটা ইয়ে করলেন, চাইলে এটাকে আপনি কপি করেন, কপি দিয়ে পেস্ট করে দেন। দেন আপনি এখানে দেখাতে যাচ্ছেন টোটাল, মনে করেন যে ওকে, আহ একটা মিনিট, না এটা এটা না, সরি, টোটাল সার্জনের ইয়েটা হলো যে একটা ইয়ে ছিল অপারেটিং প্রোভাইডার লাইসেন্স নাম্বার, কে কে করতেছে, বা আমার এখানে টোটাল কস্ট আমরা দেখতে পারি। আচ্ছা, লাইসেন্স, এই যে অপারেশন প্রোভাইডার, প্রত্যেকটা আমাদের দেশে ডাক্তারদেরও প্রত্যেকের একটা লাইসেন্স থাকে আলাদাভাবে। এটা দেখেন এটা এইভাবে হয়ে গেছে, এটা হলো যে কাউন্ট ডিস্টিংক্ট, 677 জন টোটাল সার্জন ছিল, এখানে তো সবাই সার্জারি ছিল। ফাইন, আমি টোটাল কস্ট দেখতে চাই, টোটাল আমি কস্ট দেখতে চাই, কস্ট, আমরা তো কস্টের জন্য এটা করতেছি, কস্টের জন্য কি কোনটা, আর একটা হলো চার্জেস, রাইট? টোটাল আগে চার্জ দেখি, টোটাল চার্জেস, সে পেশেন্টদের থেকে চার্জ করেছে কত আনলো, যে আমি যদি এটা আনি, এটা হলো চার্জ, অনেক টাকা এখানে, প্রায় বিলিয়নস এর উপরে চলে আসছে, 1.56, এটা তো ওভার দ্য টাইম সবগুলা হসপিটালে, এটা আমরা একটাতে নিয়ে আসবো, তাহলে টোটাল চার্জ, চার্জ, আর লাস্ট একটা কেপিআই, আমরা একটা পেজ জাস্ট কপি করতেছি, হ্যাঁ, থেকে সুন্দরভাবে তার হসপিটালের কস্ট কত ছিল।
এটা থেকে কি একটা প্রফিট বের করা যায় না চাইলে দুইটা ডিফারেন্স দিয়ে? এই লেখাটা দেখেন এইরকম হয়ে গেছে, রাইট? সো আমরা এখানে সাম দিয়েছিলাম না? হ্যাঁ, সাম। এখানে কি আছে? আমরা মিলিয়নসে রাখতে পারি। মিলিয়নসে না, এটা মিলিয়নসে চলে আসছে, বিলিয়ন। আচ্ছা, পয়েন্টস আছে বিলিয়ন। ওকে, টোটাল কস্ট। এটা কিন্তু ইউএস ডলারে ছিল, এগুলো ইন্ডিকেশন থাকলে ভালো হতো। এখানে দেখেন আমরা একটা স্লাইসার বা ফিল্টার যেটা দরকার হয়, যেটা আমরা বলতেছি এখানে বিভিন্ন ফেসিলিটির কথা, কারণ সবাই দেখতে চাইবে যে ওকে আমার এই হসপিটালের অবস্থা কি, ওই হসপিটালের অবস্থা কি। তখন আপনি যদি এখানে দেন ফেসিলিটি নেম, এখানে আপনার ফিল্টার হিসেবে কাজ করবে। এইসব ক্ষেত্রে আপনি সবসময় একটা সার্চ বার অন করে দেবেন। অনেকে কিন্তু, যেমন নিউ ইয়র্ক সিটি, অনেকে আসে না। এরকম বিভিন্ন হসপিটাল, কেউ যদি চায় নিউ ইয়র্কের ভিতরে কোনো একটা খুঁজতে বা সামথিং, এটা লেখে সুন্দরভাবে, যেমন কেউ যদি চায় যে লরেন্স, এভাবে কিন্তু সহজেই পেয়ে যাবে। তো এই অপশন গুলো আপনারা দেওয়ার চেষ্টা করবো। তো এটা হলো এখান থেকে এই কাজটা করা যায়। দেন আমি যদি চাই যে কস্ট কম্পারিজন বা এরকম যদি কিছু দেখাইতে চাই, তো নর্মালি কি করতে পারি আমরা, যে টোটাল কস্ট কোন হসপিটাল গুলাতে বেশি বা কোনটাতে কম, এই জিনিস দেখাতে পারি। তো এখানে যদি আপনারা চান এই ধরনের বা স্ক্যাটার প্লট আছে, একটা খুব কমন একটা অ্যানালাইসিস এই ধরনের ক্ষেত্রে। লেংথ অফ স্টে, আমরা জানি যে যদি বেশি দিন থাকে এটার সাথে আমার ডিসচার্জ কস্টও আমার বেশি আসবে, রাইট? সো এই জিনিসগুলো আমি কিভাবে দেখাবো? তো আমরা এটার জন্য একটা স্ক্যাটার চার্ট আছে। এটা জাস্ট এত দ্রুত আসলে অ্যানালাইসিস করা যায় না, যা দেখানোর জন্য, এবং অনেক কথা বলেছি, তারপরও এটা আমরা দিয়ে অল্পতে শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, সো এখানে আপনি প্রথমে দেন এক্স অ্যাক্সিসে দেন নরমালি কি লেংথ অফ স্টে, রাইট? লেংথ অফ স্টে। সামনা দিয়ে আমরা এটা এভারেজ দিব, গড়ে লেংথ অফ স্টে কেমন ছিল। ওয়াই অ্যাক্সিসে দিব কস্ট, টোটাল কস্ট, এটাও আমরা এভারেজ দিব। এখানে একটা বিন্দু দেখতেছেন, কিছু বুঝতেছেন না তাই না? আমরা ভ্যালুসে যদি এই যে ফ্যাসিলিটি নেম দেই, তাহলে অনেক বিন্দু হয়ে যাচ্ছে, তাই? কারণ প্রত্যেকটা কি বোঝাচ্ছে, একটা হসপিটালের। আমরা যদি এখানে রাখি, হোভার করি, দেখেন এটা একটা হসপিটালের, ওটা এভারেজ লেংথ অফ স্টে কতদিন, ওই হসপিটালে যারা থাকছে 9.33 দিন, তাদের এভারেজ টোটাল কস্ট কত, 52,000। কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে, এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখেন যত লেংথ অফ স্টে বেশি ডান দিকে যায়, তত তার উপরে দেখেন উপরের দিকে যাচ্ছে কস্ট, এক্সেপশনাল কিছু কেস ছাড়া। ওকে, সো এটা আমি চাই যে হলো আহ এছাড়া বিভিন্ন আমাদের সার্ভিস এরিয়া ছিল। আপনার যদি এরকম আমাদের দেশের ক্ষেত্রে চিন্তা করেন, বিভিন্ন ডিভিশন থাকে তাই না? তো আমি যদি এরকম যদি ভাগ করতে চান, এক একটাকে এক এক কালার করে দেখাবেন, তখন চাইলে এইভাবে কালার করে দেখাতে পারেন। এক একটা এক এক কালার দিয়ে বোঝাচ্ছে। যেমন এই কালার যদি দেন, এটা হলো অ্যাকচুয়ালি ফিঙ্গার লেগস নামের একটা জায়গা বা হার্টসনের যেটা, এটা হলো এই কালার। যদি এটাতে ক্লিক করেন, শুধু ওইগুলো হাইলাইটেড হচ্ছে। তো এইভাবে লেজেন্ড যে শব্দ, এটা ব্যবহার করা হয় এইসব কারণে, যখন বিভিন্ন কালারে দেখাতে চান। ওকে, এখন এই বাবল গুলার সাইজ কিন্তু এখন দেখেন সবাইকে সে ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছে, কিন্তু এমন হইতে পারে এইদিকে যেগুলো আছে, হ্যাঁ এদের কস্ট খুব বেশি হয়ে গিয়েছে, বা এদিকে আমি বলছিলাম না আউটলায়ার, কিন্তু এগুলো আসলে কতজনকে সার্ভ করেছে, নাম্বার আসলে কতজন, তো বাবলের সাইজটা দিয়ে এটা নির্ধারণ করা যায়। ডিসচার্জ, ডিসচার্জ কি দিয়ে পেতে পারি আমরা? ডিসচার্জের ইনফরমেশন কি দিয়ে পেতে পারি আমরা? এই জায়গাগুলোতে অনেক সময় যে ডেক্স ফাংশন লিখতে হয়, বা আমাদের একটা আইডি কি ছিল, বা যে কোনো একটা ফেসিলিটি আইডি অর সামথিং, যে কোনো একটা নিয়ে আমরা কাউন্ট দিলেও হয়। অ্যাকচুয়ালি কাউন্ট দিই, আমি এইভাবে নাম না দিয়ে একটু নিই, ডেক্স লেখে করলে ভালো হয়। ডেক্স কি এগুলো ডিটেলসে দেখানোর আজকে আসলে সুযোগ পাইনি। এখন দেখেন একটা ভালো বোঝা যায় যে এগুলাতে আসলে খুব বেশি পেশেন্টের ডিসচার্জ হয় নাই, মাত্র 124 জন, 38 জন। এদিকে কয়েকটা আছে দেখেন তো, প্রায় 1700 সামথিং বা এটা।
তো এগুলো আরো ভালো বোঝা যায় আপনি যদি এটাকে যে এভাবে দেখতে হবে এমন না, ফোকাস মোডে পাওয়ার বিআই যাওয়া যায়, তখন আর একটু বেটার বোঝা যায় না, আরো কাজ করা যায়, জুম স্লাইডার করা যায়। তখন আপনারা এই অংশ দেখতে চান না, মনে করেন এই অংশ দেখতে চান, এভাবে দেখা যায়। উপরের অংশ মনে করেন বাদ দিয়ে নিচের অংশ যেহেতু বেশি, খুব ভালো ইন্ডিকেটর হিসেবে দেয়, এভারেজ লাইন অ্যাড করা যায়। আমি এটা সফটওয়্যার পূর্ণ করলাম না, হ্যাঁ আচ্ছা, রিগ্রেশনের লাস্ট 2 মিনিট একটা, এটাকে বলে এআই ভিজুয়াল, 2 মিনিট দেন। এটা কি ইনফ্লুয়েন্সার, আমরা অনেক সময় বিজনেস বলেন বা যে কোনো জায়গায় জানতে চাই, আমার রেভিনিউ বেড়ে গেল মনে করেন, বিজনেসের সেল বা কমে গেল, আমি দেখতে চাই এটা কোন জিনিসগুলো আমাকে ইনফ্লুয়েন্স করতেছে। হ্যাঁ, আমার শেষ 2 মিনিট, কোন জিনিসগুলো আমাদের ইনফ্লুয়েন্স করতেছে। তো এই জায়গার জন্য যদি আমি দেই, যেমন আমি অ্যানালাইজে দেখতে চাই আমার কস্ট কারা আমাকে বাড়াচ্ছে, কোন কোন ফ্যাক্টর। তো তখন আমাকে বলতে হবে এক্সপ্লেইন বাই কি কি, ঠিক আছে? তখন আমাকে বলতে হবে এক্সপ্লেইন বাই কি কি। তো এক্সপ্লেইন বাই যদি আমি দেই যে এখানে অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে, একটা হলো রিস্কের ব্যাপার ছিল, মর্টালিটি, তারপর পেশেন্টদের সিভিয়ারিটির একটা ব্যাপার ছিল। নর্মালি কি হয় যে বেশি সিভিয়ার নিয়ে আসছে তারটা হলো এদের বেশি। এটা কি কোনটা কোড দিয়েছিলাম, না কোড না। দেন আরো অ্যাড হইতে পারে লেংথ অফ স্টে, যেটা বলেছিলাম যে লেংথ অফ স্টে যদি বেশি হয়। আবার হেলথ সার্ভিস এরিয়ার উপর একটা প্রভাব থাকতে পারে, যে কোন এরিয়ায়, শহর সিটিতে বা এরকম বিভিন্ন জায়গায় হতে পারে। আমি জাস্ট এই কয়েকটা অ্যাড করলাম, তাতেই দেখেন ও আমাকে বলতেছে হোয়াট ইনফ্লুয়েন্সেস টোটাল কস্ট ইনক্রিজ করতে কোনটাই করে। যখন বলতেছে যখন লেংথ অফ স্টে এটা সাম হয়ে গেছে, লেংথ অফ স্টেটা সাম না হয়ে এভারেজ দেওয়া উচিত, ও নতুন করে খেয়াল করে। যখন এভারেজ লেংথ অফ স্টে 2.1 বেশি যায়, 1 দিনের 2 দিনের বেশি যায়, তখন 8,000 বেড়ে যায়, মানে $8,000 বেড়ে যায় কস্ট। এটা যদি নিউ ইয়র্ক সিটির ভিতরে থাকে তাহলে $8,000 $7,500 মতো বেড়ে যায়। লং আইল্যান্ড হলে এটা, আপনি যদি উল্টা করতে চান ডিক্রিজ দিলেও হবে। দেখেন কোনগুলা কমায়। সো এই ধরনের এগুলা এআই ভিজুয়াল, এগুলো রিগ্রেশন অ্যানালাইসিস করে নরমালি করতে হয়, কিন্তু ওইগুলা থেকে এখানে অনেক। তো আমি এটাকে সেভ করি নাই, আমি নরমালি যদি মনে করেন আমরা আজকে সেমিনারটা নিচ্ছিলাম, সরি আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন, চাইলে আমি ফ্লোর নিতে পারেন প্লিজ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। এবং এগুলা চাইলে আমরা তখন শেয়ার করি কিভাবে, এখানে দেই, পাবলিশ দেই অপশনে, দিয়ে আমি যে কোনো এক জায়গায়, আমি যে মনে করেন এবিসিডির ভিতরে রাখলাম। এখন এটা কোথায় চলে গেল আপনার, দেখবেন আসুক। কেউ কোনো কোয়েশ্চেন করতে চান ইন দ্য মিন টাইম এখন? আচ্ছা, অনেকে চ্যাট বক্সে কোয়েশ্চেন করেছেন, না আমাকে কি কেউ কোনো কোয়েশ্চেন করে বলতে পারবেন? তাহলে আমি একটা কোশ্চেন ছিল, জি বলেন প্লিজ। আপনাদের কি কোনো মানে আফটার কোর্স আপনাদের কি কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা আছে? যে এটা ইন্টারেক্টিভ ক্লাস থেকে ভালো বলতে পারবে। হ্যাঁ, যে ইন্টার্নশিপ আপনি সবসময় প্রথম থেকে এই বিষয়গুলো আমি বলছি, যে আপনি স্কিলফুল হলে আপনার কেউ আপনাকে ফেভার করতে হবে ব্যাপারটা এমন না, বা আপনি ভালো হলে আপনাকে এমনি ডেকে নেবে। যারা ভালো এরা কয়েকজন স্টুডেন্ট আমার সাথে অলরেডি আমার সাথে কাজ করতেছে, কিন্তু এটাকে আপনি উদাহরণ হিসেবে অ্যাকচুয়ালি, নিয়ে। জি না, অ্যাকচুয়ালি আমরা যখন একটা নতুন স্কিল শিখি তখন তো আসলে প্রথম অবস্থায় তো আমি যতই ভালো জানি, বা আমি যদি কোনো সাপোর্ট না পাই, বা আমার ইয়েটা প্রকাশ করার মতো যদি মাধ্যম না পাই, তাইলে তো প্রকাশ এটা করার একটা মাধ্যম, ঝামেলা প্রকাশ হবে। করার মাধ্যম আপনার হলো লিঙ্কডইন এবং পোর্টফোলিও। ঠিক আছে, যে আমি একটা কথা বলতে পারি, ফার্স্ট বেচের ইস্ট ওয়েস্টের 2 জন ছিল, 3 জন ছিল মনে হয়। এর মধ্যে সজীব খান যে হলো আমাদের এখন পরের বেচে, আমি ওকে নিজে, ও ভালো এমন দেখে পরের বেচে আমি নিজে ওকে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে রেখেছি, এবং ওর ওই সময় পাঠাবে জবও হয়ে যায়। সো ও তো একদম নতুন ছিল, তো ওর কাজই কিন্তু ওকে, এবং ওদের এখানে টেকনিক্যাল টেস্ট দিয়ে যেতে হয়েছে, এসকিউএল এর টেস্ট দিয়ে যেতে হয়েছে। ওখানে আমার আরো 2-3 জন স্টুডেন্ট কমপ্লিট করেছিল, তাদের আবার হয়নি। রেনেটাতে একটা মেয়ের হলো, তুবার নামে একটা মেয়ে ছিল, তার হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে অনেক নিয়োগে একটা ছেলে কাজ করছে, সে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো সে ওখানে তাকে জানলো কিভাবে, সে ক্রিকেটের ডেটার উপর, আইপিএল এর ডেটার উপরে কিছু প্রজেক্ট করেছিল। সো আপনাকে আইডিয়াল সিচুয়েশন ডেফিনেটলি এটা, যে আপনাকে যদি কেউ একটা সুযোগ দেয়, কিন্তু সুযোগ আসলে এতজন শিখতেছে, সুযোগ আসলে করে নিতে হয়।
আমি আপনারটা অস্বীকার করতেছি না, দিলে ভালো হয় ফেভার, কিন্তু জি সবাই জি ব্যস্ত, কে আপনাকে টাইম দিবে? একজন রিসোর্স, একজন সিনিয়র রিসোর্স কেন আপনাকে শুরুতে আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য শুরুতে তার একটা ভিউজ টাইম আপনাকে দিবে? কিন্তু দেই অনেক জায়গায়। আমি যেমন এখন যে পজিশনে আছি সেখানে দিতে হয় না। এর আগের যেখানে ছিলাম আমার আন্ডারে 2জন ইন্টার্ন ছিল, তাদেরকে আমি একদম মানে আমার দুই পাশে 2জনকে বসিয়ে তাদেরকে ফুল টাইম কাজ দেখিয়েছি। দেখিয়েছি আমার অ্যাডভান্টেজ, একটা পর্যায়ে তারা শিখলে আমার কাজ তখন আবার সহজ হয়ে যেত। কিন্তু এই যে আমার হাফ টাইম ওদেরকে দেয়া, এটা আমার একজনের উদাহরণ বলছি, এটা সব আইডিয়াল সিচুয়েশন না। প্রজেক্টের যদি আমার বেশি চাপ থাকতো আমি কিন্তু এই টাইমটা দিতে পারতাম না। সো ওইটা আর কি, যে কিন্তু ইন্টার্নের কথা চিন্তা করতে হয় না আসলে। ভালো জানলে বেশিরভাগ সময় জুনিয়র লেভেল গুলাতে সরাসরি করা যায়, ইন্টার্ন লাগে না। আমি দেখি ইন্টার্নের থেকে জুনিয়র লেভেল এবং মিড লেভেলে রিক্রুটমেন্ট বেশি হচ্ছে। কেন জানি, মানে যেটা হোক, আমি যেই কারণটা বললাম এই কারণেই হয়তো ইন্টার্নদের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নিতে চায় না, হয়তোবা যে চায় না যে একদম মানে কিছু না জেনে আসুক, চাই যে কিছু জেনে আসুক। হুম আচ্ছা স্যার, স্যার আর একটা বিষয় স্যার। হুম স্যার আপনি যেহেতু এই সেক্টরে একদম টপ লেভেলে নাড়াচাড়া করতেছেন, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না আসলে, এই জন্য জিজ্ঞেস করা যে সাপ্লাই চেইন অ্যানালিস্ট নিয়ে যে কোশ্চেনটা আমি করেছিলাম, তো এই সেক্টরটা আসলে সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে জব পাওয়ার পসিবিলিটি কিংবা রিমোট জব কিংবা এটা ডিমান্ড আদৌ আছে কিনা, কিংবা থাকলে কতটুকু, আপনি যেহেতু এই সেক্টরে মানে না, রিমোট জবের ইন্টারভিউয়ার কথা একজন। আমি রিমোট জবের কথা বলতে পারি না, লোকাল মার্কেটের ডিমান্ড আছে। হ্যাঁ, আর এখানে ইন্টার্নশিপের কথাটা আমি বলতে পারবো না, আমি এটা করি না। কারণ আমি এটা ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে কথা বলতে পারেন, ওদের সাপোর্টে কথা বলতে পারেন, ওরা কিভাবে করে আমি যা দেখতে পারেন। তবে আমি যেটা করি, যেমন এখনো যেটা এই ব্যাচে যারা ভালো করেছে 8-9 জন প্রথম 2টা প্রজেক্টে, আমি দেখলাম এরা ভালো, তো ওদেরকে নিয়ে আমি কি করি, সাপোর্টের কথা বলে না শেখানোর বিষয়টা, ওদেরকে নিয়ে আমার একটা হাই পারফরমেন্স টিম করেছি, যারা ওখানে আমি ওদেরকে আলাদাভাবে গাইড করতেছি, তারা কিছু প্রজেক্ট করতেছে তাদেরটা দেখতেছি, কিন্তু এরা সবাই পরিশ্রমী, ওরা সবাই কিউরিয়াস, আরো জানতে চায়, আরো কাজ করতে চায়, ক্লাসের বাইরে ওরা শিখতে চায়, কাজ করছে। একজনের একটা প্রজেক্ট দেখলাম না, সে ওই হাই পারফরমেন্স টিমে আছে। সো এটা হলো আহ বললাম তো, যারা হলো ভালো, এবং ওদের এমপ্লয়মেন্ট হবে আমি জানি। আমি জানি না কয় মাসের ভিতরে হবে, কিন্তু আমি জানি 6 থেকে 9 মাসের ভিতরে ইনশাল্লাহ এদের সবারই জব হবে। কারণ ওরা এমনি ভালো ছিল, পাশাপাশি আমরা আবার আমি এবং সজীব মিলে আলাদাভাবে গাইড করতেছি, তাদেরকে নিয়ে কাজ করছি। সো এইরকম যারা ভালো হবে তাদেরকে এরকমই, এবং এটা আমি ওই ব্যাচে বলেছি, বয়স শেষ হওয়ার যারা প্রথম দিকে মনোযোগী ছিল না, এটা যারা ভালো করেছে তাদের রিওয়ার্ড হিসেবে এটা, আর ব্যাচ শেষে এরকম আরেকটা হবে। এখন এরা কি পেই হবে? না, কারণ আমি তো তাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছি না, তাদেরকে আমি পে করবো কেন? তাদের বরং আমি শেখাচ্ছি এক্সট্রা ভাবে। হুম ওকে ফাইন। লাস্টের ব্যাপারটা হলো, আপনি যে রিপোর্ট বানালেন তার সাথে শেয়ারও করবেন কিভাবে? এখানে এসে পাওয়ার বিআই সার্ভিসে এসে এই যে পাবলিশড ওয়েব দিয়ে একটা লিঙ্ক জেনারেট করা যায়, অথবা আপনার ওয়েবসাইটে এটা দিয়ে করা যায়, এমবেড করে রাখা যায়। কন্টিনিউ দিলে, পাবলিশ দিলে, এখানে একটা বেনিফিট আছে, কখন আপনার পাবলিশড ওয়েব করবো এই জায়গাটাই সবাই জুনিয়ররা সাফার করে, অনেক সিনিয়ররা এটা বুঝে না। কখন আমি পাবলিশড ওয়েব দিব, কখন আমি সিঙ্গেল লাইসেন্স প্রো কিনবো, কখন প্রিমিয়াম লাইসেন্স কিনবো, এই বিষয়গুলো। এই দেখেন এই লিঙ্কটা এখন মজার, এই যে পোর্টফোলিওতে রাখতে বলছিলাম না, আপনি পোর্টফোলিও এই প্রজেক্টটা যখন করবেন তখন না এটা শেয়ার করতে পারবেন কারোর সাথে। এই লিঙ্কটা জাস্ট দেখেন শেয়ার করে দিচ্ছি, সে এখানে জাস্ট ওপেন করে ইজিলি ওপেন করতে পারবে, এটা পাবলিশেবল লিঙ্ক। এটা জাস্ট একটু সময় নিচ্ছে লোড হতে। দেখেন এটা এখন আপাতত হচ্ছে না, এআই ভিজুয়াল গুলার জন্য অ্যালাউ করে দিতে হবে, কিন্তু পরবর্তীতে এটা করে দিন। আমি সময় নেই নাই। এইগুলো ছিল ওয়ার্ক ফ্লো নিয়ে। এখন আপনাদের আমি 2-একটা কোয়েশ্চেন দেখি কি করছেন। এটা না হলে আপনাদের আর একটা অফলাইন বেচ নাই আনফরচুনেটলি। একজন বলেছেন অফলাইন ইন পার্সন বেচেস কি আছে কিনা, সেটা নেই। মাইক্রোসফট সার্টিফিকেশনের বিষয়টা যদি বলতেন, মাইক্রোসফট সার্টিফিকেশনের জন্য স্ক্রিনটা যদি দেখা যায়, PL300 নামের একটা এক্সাম, আর মাইক্রোসফটের বেশ কয়েকটা এক্সাম আছে, DP600, PL300। দেখেন মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট, এটা $80 দিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু কিছু কাজ করলে সেটা করা যায়। হ্যালো, একটু আমাকে টাইম দেন, যে তখন এটা $40 দেওয়া যায়। এটার পুরো প্রিপারেশনে ওরাও কিছু দিয়ে রাখে, আর এটা আমি পুরোটাই গাইড করি, প্লাস কিভাবে সহজে পাস করতে পারেন সেই জিনিসটা আমাদের কোর্সের গাইডেন্সে থাকে। এই বেচ যারা শেষ করলো তাদের এখানে ছিল। এটা হলে আপনার জব পাওয়াটা তখন, বা ফ্রিল্যান্স প্রজেক্ট গুলা পাওয়াটা অ্যাটলিস্ট, বা রিমোট জব পাওয়াটা তুলনামূলক ইজি হয়, আপনাকে হেল্প করে ডেফিনেটলি।
লোকাল মার্কেটে এত ডিমান্ড না থাকলেও কিছু কিছু কোম্পানি চায়, কিন্তু বাইরের কোম্পানিগুলো ডেফিনেটলি চায়, বা থাকলে এটা হেল্প হয়। সো আশা করি জি ভাইয়া, টেকনিক্যাল। আমার একটা কোশ্চেন জি ছিল জি জি জি, এখন বলতে পারেন। যে আমাদের এই যে বেচের ক্লাস তো হয়তো বা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে হুম। বা একটু পরে হইতে পারে। তো আমরা যখন যারা এখন ভর্তি হব তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে এখন থেকে কোন বিষয়টার প্রতি মনোযোগ দিয়ে মোটামুটি একটু মানে আচ্ছা, নিজেকে ওকে প্রস্তুত করতে? আপনাদের বলবো, আপনারা যারা এনরোল করবেন তাদের যেটা প্রথমেই বললাম, আপনাদের প্রথমেই ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে 1 থেকে 2 দিনের ভিতরে। ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করবে, ওরাই দিয়ে দিবে, অথবা আপনারা কন্ট্যাক্ট করলে দিয়ে দিবে। ওয়েবসাইটে যখন আপনাকে এনরোল দিয়ে দিবে, তখন আপনি ওয়েবসাইটে ঢুকলেই এই কোর্সের যে প্রি রেকর্ডেড কন্টেন্ট আছে, যেমন পাওয়ার বিআই এর উপরে 3 থেকে 4 ঘন্টার ভিডিও আছে, ছোট ছোট ভিডিও। এক্সেলের বেসিকের উপর কিছু ভিডিও আছে, হ্যাঁ, পাইথনের বেসিকের উপর ভিডিও আছে, ওইগুলা দেখে নিলেই হবে। সবগুলা একটু একটু, এটা হলো আপনার বেসিক ধারণা হবে। আর আচ্ছা, লাইভ আমি ক্লাসে প্রজেক্ট সহ সেটা দেখাতে পারবো। জি আমি যে এক্সেলের কিছু মানে ভিডিও দেখছিলাম, তো ওইখানে প্রথমেই মানে এক্স লুকআপ ভি লুকআপ এর ওইখান থেকে শুরু হয়েছে আর কি। তো ওইখানে জি বেসিকটা কিছুটা গ্যাপ রেখে তারপর এক্স লুকআপ ভি লুকআপ থেকে মোটামুটি শুরু হয়ে গেছে আর কি। তো ওইটা কেমনে আমরা আগেরটা কেমনে মেকআপ করবো? আগেরটা লাইভে আপনার কাভার হবে, লাইভে আপনি দেখেন, মডিউলটা দেখেন, লাইভে দেখেন তো প্রথম থেকে একদম বেসিক থেকে শুরু হয়েছে কিনা, ফাংশন থেকে নরমাল কাউন্ট, কাউন্ট ইফ, এগুলোই তো বেসিক ফাংশন, তাই না? জি জি জি। কাউন্ট, কাউন্ট ইফ, সাম ইফ, সাম, দেখেন যে মডিউল এইভাবে আছে কিন্তু। আর আপনাদের আচ্ছা, যদি আগের ব্যাচের রেকর্ডিং এর অ্যাক্সেস দেয়, তাহলে ওই জায়গায় দেখবেন যে একদম আমরা এক্সেলের বেসিক থেকে ইনস্টলেশন থেকে শুরু করে ওখান থেকে শুরু করি। ওইখানে কি রাখা হয়েছে, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, টপিক গুলা জি জি সবটাই যদি আমি ওই জায়গায় রাখি, তাহলে তো লাইভ কোর্সের দরকার নেই, তাই না? জি। সেটা আচ্ছা, আর এই যে পাওয়ার বিআই ওইটাও কি আমরা ওইখান থেকে কি ওইরকম মানে বেসিক থেকে শুরু হয়েছে নাকি আবার ওই যে মেইন না, যেগুলা? পাওয়ার বিআই একদম বেসিক থেকে, পাওয়ার বিআই একদম বেসিক থেকে, পাওয়ার বিআই অ্যাডভান্স কিছু দেখানো হয় না ওখানে, ওখানে একদম বেসিক গুলো রাখা হয় পাওয়ার বিআই জি এবং এসকিউএল এর। জি, আচ্ছা, দেখেন, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার জাস্ট আইডিয়া নেন, মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, জাস্ট আইডিয়া নেন। লাইভ ক্লাসে একদম শুরু থেকে শেষ প্রজেক্ট বেস দেখানো হবে, এবং প্রত্যেকটা পার্টের শেষে একটা প্রজেক্ট দেওয়া হবে, সেটা রিভিউ করা হবে, নাম্বারিং করা হবে। আচ্ছা, আমাদের কোর্সের কি যে ঠিক আছে, আমরা প্রতিদিন যেরকম ক্লাস করব তার পাশাপাশি কি আমাদের প্রজেক্ট বা এরকম কিছু দেওয়া হবে যে আমরা নিজেদের থেকে সলভ করার জন্য? জি, ওইটা অলরেডি মডিউলে দেখবেন উল্লেখ করা আছে, সেটা দেওয়া হবে এবং এটার উপর মার্কিংও করা হবে, কেমন? জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। এবং রিভিউ কার কোনটা ভুল হয়েছে সেটাও আমরা বলে দিই। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ও আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন অলরেডি, আচ্ছা, অলরেডি আপনার এটা কোয়েশ্চেন ছিল। আহ আচ্ছা, ডেটা নিয়ে যেগুলো দেখানো হয়েছে প্রি রেকর্ডেড ক্লাসগুলোতে, অলরেডি ফেসবুক গ্রুপে আমি কিন্তু পিন করা পোস্টে পেয়ে যাবেন, ডেটাগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে বাংলাদেশে জব পাওয়া, বাংলাদেশের মার্কেট ভালো আছে, সেখানে আপনি যদি, আপনারা যারা আছেন, যদি আহ এটার সাথে, এখন তো অনেকেই তো কাজ করে, এখন এই জায়গায় যদি আপনি অটোমেশনের বিষয়গুলো নিয়ে আসতে পারেন, একটা ভালো প্রজেক্ট যদি দেখাইতে পারেন, লিঙ্কডইনে যদি শেয়ার করতে পারেন, যেখানে ফুল সাপ্লাই চেইন অ্যানালিটিক্স এর ওটা আমি যেটা আমার কোম্পানির জন্য করা আছে আমার, সেটা যদি আপনি একটা পাওয়ার বিআই দিয়ে অটোমেশন করতে পারেন, রিপোর্টের ডেটাবেজে ডেটা রেখে, ডেটাবেজ থেকে পাওয়ার বিআই রেখে অটোমেশন, এবং কিছু এক্সেল ফাইল থেকে লোড করে, ডেফিনেটলি আপনার সম্ভাবনা বেড়ে যাবে। সো আই থিঙ্ক অনেক কথাই আমরা বলেছি। পোস্ট যে আছে, আচ্ছা, আমার এক ব্যাচ থেকে আরেক ব্যাচের গ্যাপ ইউজুয়ালি 4 থেকে 5 মাস, কারণ আমাদের 5 মাস লাগে তো শেষ করতে, 4.5 মাস থেকে 5 মাস লাগে শেষ করতে। সো আমরা এরকম 4-5 মাসে থাকে। ভাই, আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে অটোমেশন, আমরা একজন প্রশ্ন করেছেন যে রিপোর্ট অটোমেশনের কথা, অটোমেশনের উপর গুরুত্ব দিয়ে আমি নিজে কাজ করি অটোমেশন নিয়ে, সেগুলো অবশ্যই দেখানো হবে। জি, আমার জি একটা প্রশ্ন ছিল যে মোটামুটি ধরেন একটা পাইথন মোটামুটি যারা শিখছে, হ্যাঁ, মনে করেন যে বেসিকটা যতটুকু জানা আছে ওইটা দিয়ে এখন মানে এই বেসিক দিয়ে ডাটা অ্যানালাইসিসের কি কি মানে কাজ টাজ কিরকম কি করা যায় আর কি, এখন কি বেসিক করতে দিয়ে পারছে? আসলে তেমন কিছু না, ডেটা এক্সপ্লোর করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, কিন্তু ওইটা যেটা দিয়ে করতে পারবেন, যত লাইন কোড করে করবেন পাওয়ার বিআই এক্সেলে, এই কাজই আপনি অনেক দ্রুত করতে পারবেন তার 10 ভাগের 1 ভাগ সময় দিয়ে। তাই পাইথন কখন লাগে?
বেশিরভাগ সময় পাইথন লাগে, বা আমি যখন ইউজ করি যখন আপনি মেশিন লার্নিং এর কাজ করি, যখন যখন রিগ্রেশনের মতো মডেল নিয়ে কাজ করি, যখন আমি ক্লাস্টারিং নিয়ে কাজ করি, যখন প্রিডিকশন নিয়ে কাজ করি, তখন আমি পাইথন ইউজ করি। জি আচ্ছা। ওকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ ফর টুডে। আর আপনাদের যত ধরনের একটা রিলেটেড কোশ্চেন ছিল, কোয়েশ্চেন আছে, করবো? হ্যাঁ আচ্ছা আমি একটু শেষ করে নিই, তারপরে লাস্ট কোয়েশ্চেন বলে আমি শেষ করেছি, আর কোনো আমি ইয়ে করবো না। তো আপনারা ইন্টারেক্টিভ ক্লাসের সাপোর্টে যেমন কোর্স ফি কত বা এই বিষয়গুলো এটা ওটা আমি এগুলো কিছু জানি না আসলে অনেস্ট, এগুলো আমি দেখিও না, আমি জাস্ট ওনাদের একজন ইনস্ট্রাক্টর। কিন্তু আমি যাদের দায়িত্ব মানে যারা এনরোল করে তাদের দায়িত্ব নিয়ে আমি শেখানোর চেষ্টা করি, গাইড করার চেষ্টা করি। সো এটা আমার থেকে সম্পূর্ণ করেন, মডিউল আমার রেডি করা পুরোটা, আমি সাপোর্ট সেশনে আমাকে মানে সাপোর্ট দিব, আমি আর সজীব মিলে পুরো লাইভ ক্লাস গুলা নিব, আপনার প্রজেক্ট গুলো ওভারভিউ করবো, সিভি দেখে দিব, পোর্টফোলিও বানানোতে হেল্প করবো, কিন্তু ওই বিষয়গুলো উনারা দেখবেন। হ্যাঁ, যে ওকে প্লিজ আমরা লাস্ট কোয়েশ্চেন নিয়ে আমি এখান থেকে লিভ নিব। ভাই আপনি কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিনা, বা কোডিং না না রিলেটেড কাজগুলো কতদিন আছে? আমি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্স আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এন্ড মাস্টার্স। আমি আমার ব্যাচে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, সর্ট অফ হাই সিজিপিএ ছিল। সেখান থেকে আমি সেভ দ্য চিলড্রেনে কিছুদিন কাজ করেছি 18-তে, আর স্যারদের সাথে বিভিন্ন প্রজেক্টে তো কাজ করেছি, এই বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে। আমার থিসিস ছিল মেশিন লার্নিং এর উপর, সো আমি 2017 থেকে এগুলো নিয়ে কাজ করি ফ্রিল্যান্সিং, তখন আপওয়ার্কের আগে এটার নাম ছিল ওডেস্ক, তখন থেকে ওখানে কাজ করতাম। দেন আমি যখন সর্ট অফ একাডেমিয়াতে জয়েন করি 19-এ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় 1.5 বছর ছিলাম স্ট্যাটিস্টিক্স এর লেকচারার হিসেবে। এরপর হলো সেলোস্কোপ, স্পেকট্রাম, দুয়ার, এই কোম্পানিগুলো একই কোম্পানির আন্ডারে চলে, মাদার কোম্পানি। তো সেখানে আমি ডেটা ডেটা সায়েন্টিস্ট, লিড ডেটা সায়েন্টিস্ট বা টিম লিড হিসেবে কাজ করেছি। আমার আন্ডারে আমার দুজন স্টুডেন্ট, দুজন ইউনিভার্সিটির জুনিয়র রিক্রুটেড হয় এবং তাদের নিয়ে আমি কাজ করি। অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর রিপোর্টিং সিস্টেম আমার বানিয়ে দেওয়া। হ্যাঁ, আইডিআর এর ইন্স্যুরেন্সের ডাটা নিয়ে কাজ করি। দেন ইউকে বেসড একটা কোম্পানিতে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি, সেখানে ডেটা সায়েন্স নিয়ে বা বিষয়গুলো নিয়েও কাজ করা হয়। এবং এখন এই বছর থেকে আমি জার্মান একটা কোম্পানিতে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, যেখানে ওদের মোস্টলি আমি এসকিউএল এবং পাওয়ার বিআই দিয়ে কাজ করি, মাঝে মাঝে পাইথনে কাজ করি। পুরো রিপোর্টিং অটোমেশন ওদের আমার করা, ডেভেলপ করা। আমার আগের অর্গানাইজেশনের সর্ট অফ এরকমই ছিল। এই তো ইন ডিটেলস। এটা রিমোট না বর্তমানেরটা? হ্যাঁ, রিমোট, এর আগেরটাও ছিল। এবং এছাড়া আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি বিভিন্ন ধরনের প্রজেক্টে, মেইনলি রিপোর্ট অটোমেশন, ডাটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং এর উপর। নেক্সট ভেঞ্চার্স এর হয়ে কাজ করেছি, যারা নাম শুনেছেন জানেন। হ্যাঁ হ্যাঁ, সো খুব ভালো একটা ল্যান্ডোলেক্স, কোম্পানি। ল্যান্ডোলেক্স, ভেঞ্চার্স 37, তাদেরও আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি। এই বছরের শুরুতে পাওয়ার বি এর একটা একটা পুরো রিপোর্ট অটোমেশন ওদের করে দিয়েছে একটা প্রজেক্টের জন্য। অল্প এই তো, সময় অনেক গ্রেট অ্যাচিভমেন্ট আপনার, কনগ্রাচুলেশন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকেন, আমার এন্ড থেকে আমি লিভ নিচ্ছি। আর হলো ইন্টারেক্টিভ ক্লাস থেকে কিছু বলার থাকলে আপনারা বলে শেষ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যান্ড থ্যাংকস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস। আমি হচ্ছে চ্যাট বক্সে আপনাদেরকে আমাদের কোর্সের ডিটেলস দিয়ে দিয়েছি। আমাদের ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড পাওয়ার বিআই কোর্স হচ্ছে 6000 টাকা, এবং আপনারা যদি আজকের ওয়েবিনারের ভিডিওটা চান তাহলে ডেফিনেটলি আমার এখানে একটা লিংক দেওয়া আছে ফর্মের, ওটা কাইন্ডলি একটু ফিল আপ করবেন। অ্যান্ড আপনারা যারা ট্যালেন্ট পুল নিয়ে কথা বলছেন, মানে এখান থেকে জব প্লেসমেন্টেরটা, ওটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটেও হচ্ছে সবসময় কোনো নিউ জব অফার থাকলে ওটা পোস্ট হয়, এবং আমাদের ফেসবুক পেজেও পোস্ট হয়। ওখান থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তখন আমাদের ম্যানেজমেন্ট টিম আপনাদের সিভি থেকে বেছে বেস্ট সিভি গুলাই ফরওয়ার্ড করে কোম্পানির কাছে, এরপর কোম্পানি নিজেদের থেকে ওরা আবার যাচাই বাছাই করে। অ্যান্ড এগেইন, আপনাদের যদি আজকে ওয়েবিনারের ভিডিওটা প্রয়োজন হয় তাহলে আপনারা গুগল ফর্মে লিঙ্ক দেওয়া আছে, ওটা কাইন্ডলি ফিল আপ করবেন। অ্যান্ড কোর্সের ডিটেলস সবকিছুই দেওয়া আছে। গুগল ফর্ম লিংকটা কি এতে দেওয়া, চ্যাটে দেওয়া আছে? আর জি, আমি আবার দিয়ে দিচ্ছি। Okay.
আহ, যদি সবার ফর্ম ফিল আপ করা হয়ে যায় তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু ভাইয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।